Meet with my favorite psyche, the Black Mamba. How do you like it, দের বেটারি? নিঃশ্বাস আটকে রেখেছে মাহি। সর্বাঙ্গ কাঁপছে রীতিমতো, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না তার। চোখ মুখ খিচে রেখেছে কোনো রকম। ক্ষুদ্র দেহটা এক প্রকার দুমড়ে মুচড়ে যাচ্ছে অমনদৈত্যক আর সাপের বাঁধনে। সাপটা ধীরে ধীরে আরও পেঁচিয়ে যাচ্ছে সপ্তদশীকে। নীলচে সবুজ চোখগুলো কেমন চকচক করছে তার পানে তাকিয়ে মাহি ভুলেও চোখ খুলে তাকালো না। শরীরে অসহ্য যন্ত্রণায় কুপো কাঁদছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলে বহু কষ্টে আওড়ালো। আমি 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 মরে যাচ্ছি, প্লিজ এর হাত থেকে আমায় বাঁচান। ডিভানে গা ছড়িয়ে বসে আছে মুগ্ধ। ঘাটটা সামান্য কাত করে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার পানে। এক হাত তার তুলে রাখা ডিভানের গায়ে। উন্মুক্ত বক্ষে চিপচিপে তরলের উপস্থিতি স্পষ্ট। নাভিকমলের নিম্ন ভাগে ঢিলে ঢালা ট্রাউজারের বাঁধন। ছেলেটা কেমন একদৃষ্টে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। আচানক ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে গমগমে গলায় শুধালো, আমার কাছে সাহায্য চাইছিস কেন বান্দির মেয়ে? তোর না হওয়া নাগরকে ডাক এবার, ডেকে বল তোকে সাহায্য করতে। অস্থির মাহি। দুর্বল পা দুটো শিরশির করছে। পিচ্ছিল সরীসৃপের সংস্পর্শে এসে সাপটা কেমন হিসিয়ে তার শরীর বেয়ে উঠছে। গা ভর্তি তরলের উপস্থিতিতে সরীসৃপের বোধহয় বড্ড আরাম লাগছে গা বাইতে। সরীসৃপের মোটা মাথাটা যেই না মাহির গলা অবধি উঠে এসেছে অমনি বেচারির গা গুলিয়ে উঠে কেমন। চোখ মুখ খিচে রেখে সপ্তদশী হড়বড়িয়ে বলে উঠে, থেকে নামান আমার গা থেকে। আমি বলছি কি আমার সাহায্য করেছে, থেকে নামান। রয়ে শয়ে নড়ে চড়ে বসলো মুগ্ধ। পা দুটো আগের নে ছড়িয়ে রেখে কপাল গুছালো পরক্ষণে। চোখে মুখে একরাশ কঠিন ভাবসা ফুটিয়ে গমগমে গলায় শুথালো, নাম বল। ভয়ার্ত মাহি ক্ষণে ক্ষণে ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, সিটের সাথে পালিয়েছিলাম আমি। তখনই মুখাভাবে পরিবর্তন নামলো কঠিন মানবের। এতক্ষণে রাগী ভাবসাব সরে গিয়ে এবার সেথায় ভর করলো প্রবল হিংস্রতা। চোয়ালের পেশি শক্ত হলো যুবকের। বাদামি চোখ দুটোতে লেপটে গেল আগুন। মাফিয়া মনস্টার কেমন কটমট করতে করতে হাত উঁচিয়ে ঘাট ডলতে লাগলো নিজের। চোখ দুটো বুজে রেখে কটমটিয়ে আওড়ালো, I just hit liar. I just fucking hit them. তড়িৎ চোখ খুলল মাহি। আর অমনি তার চোখাচোখি হলো ব্ল্যাক মাম্বার সবুজ চোখ দুটোর সঙ্গে। তৎক্ষণাৎ আর্তচিৎকারে ফেটে পড়ে মাহি। আতঙ্কে কাঁপতে কাঁপতে বেচারি পা গুটিয়ে বসে পড়ে মেঝেতে। কান্নার বেগ বেড়েছে তার। গলা দিয়ে শব্দ বেরোনোর কায়দা নেই মোটে। ওদিকে মুগ্ধপা চট করে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। শক্ত মুখের আদলে কটমট করতে করতে এগিয়ে আসে মাহির মুখোমুখি। পরনের ট্রাউজার প্যান্টটা সামান্য উঁচিয়ে মহাশয় এক হাঁটু ঠেকালেন মেঝের সঙ্গে। তারপর কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই কাঁদতে থাকা মাহির তালুর চুলগুলো আচমকায় চেপে ধরে শক্ত হাতে। মাহি ঠোঁট কামড়ে ধরল তৎক্ষণাৎ। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরোচ্ছে তার আর্তনাদ। সেদিকে থোড়াই খেয়াল করেছে মুগ্ধ। সে উল্টো দাঁত কিরমির করতে করতে আওড়ালো, You beast! How dare you lie to me? যেখানে আমার নাম শুনলেই মানুষ প্যান্ট ভেজে ফেলে, সেখানে আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখে চোখ রেখে তোর মতো একটা স্লাট মিথ্যা বলে কিভাবে? What the hell did you get so much dare from? থমকায় মাহি। এক মুহূর্তের জন্য নিজের সকল কষ্টগুলো বেমালুম ভুলে গিয়ে ছলছল চোখে তাকালো মুগ্ধের মুখ পানে। খানিক্ষণ স্থবির থেকে আচমকায় মুখায়বব শক্ত হলো সপ্তদশীর। চোখে মুখে স্পষ্ট লেপটে গেল অদৃশ্য আগুন। নরম চোয়ালখানা তার শক্ত হলো পরক্ষণে। নিঃশ্বাসের গতিবেগ বাড়ল বেশ। আচমকা নিজের অগ্নিদৃষ্টি যুগল মুগ্ধের বাদামি চোখ দুটোতে তাক করেছে সপ্তদশী। এখন আর ভয় লাগছে না তার। ভেতরটা ফেটে যাচ্ছে রাগে। নিজ আত্মমর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় হিংস্র বাঘিনীর ন্যায় গর্জন তুলল মাহি। দাঁতে দাঁত চেপে আওড়ালো, Don't you dare to call me a slut, Mr. Adhir Rai. I'm innocent. Do you hear that, Mr. Mafia Beast? I'm innocent. সেদিন সিড আমাকে ছুঁয়েও দেখেনি, না করেছে আমার সাথে খারাপ কিছু। I was pure before. I'm still pure and as always remain pure. Do you get that? একদৃষ্টে মেয়েটার অগ্নিমূর্তির ন্যায় মুখায়ভাবের পানে তাকিয়ে আছে মাফিয়া মনস্টার। চোখে মুখে এক অদ্ভুত কুটিলতা তার। ঠোঁটের কোণে ঝুলছে ক্রূর হাসির রেশ। সুদর্শন যুবক তখনই নিজের পিয়ার্সিং করা ঠোঁটখানা আলতো করে চেপে ধরল দাঁতের সাহায্যে। খানিকক্ষণ শ্লেষাত্মক ইঙ্গিতে হাসল সে। পরক্ষণে মুখায়ভাবে একরাশ নাটকীয় ভাব ফুটিয়ে আওড়ালো, উফ, what an attitude, beast! I am melting. নাকের পাটা ফুলালো মাহির।
দাঁত হলো কটমট। এদিকে সাইকি নিজের জোর বাড়াচ্ছে, মেয়েটাকে আরেকটু চেপে ধরেছে নিজের শরীর দিয়ে। মাহি বুক ফুলিয়ে নিঃশ্বাস টানলো ফের। ব্যথাতুর ভাব স্পষ্ট তার মুখে। এদিকে মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে মেয়েটার পানে। তার ভাবভঙ্গিমায় একরাশ রহস্য। সে একটুখানি এগিয়ে এসে আচমকা শক্ত থাবায় চেপে ধরল মাহির নরম চোয়াল। মাহি কাতরালো না, এবার হিংস্র বাঘিনীর ন্যায় চোখ তুলে ফোঁসফোঁস করছে কেমন। মুগ্ধ তাচ্ছিল্য হাসলো, হাতের জোর বাড়িয়ে মাহির নরম মুখখানা নিজের শক্ত মুখের বেশ খানিকটা নিকট এগিয়ে এনে কুটিল কণ্ঠে হিসিয়ে বলল, গলার আওয়াজ নামিয়ে কথা বল জানোয়ারের বাচ্চা। আই নো ইউ আর স্টিল ভার্জিন বিস, অ্যান্ড আই অলসো নো দ্যাট সেদিন তোর আর ডিশের মধ্যে কিচ্ছু হয়নি। কপাল গোছায় মাহি, চোখে মুখে সন্দিগ্ধ ভাগ স্পষ্ট। নরম তুলতুলে ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে তার। বোধহয় বলতে চাইছে কিছু। মুগ্ধ ঠিক বুঝলো মেয়েটার উদ্যোগ। হাতের জোর বাড়িয়ে ঠোঁট পিষে ফের আওড়ালো, সেকেন্ড হ্যান্ড কোনো কিছুর প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। সেখানে সেকেন্ড হ্যান্ড শিকার। সেদিন যদি সত্যি ডিশ তোর সাথে কিছু করে থাকতো, তাহলে ডিশের সাথে তোকে সেদিন কবরে পুঁততাম। সিরিয়াসলি বলছি, আমার শিকার মানে সে আমার ব্যক্তিগত প্রপার্টি, যাকে ভোগ করা, মারা কিংবা পেম্পার করার অধিকার কেবল আমার। নো ওয়ান ক্যান ডেয়ার টু লুক অন দেম। ওয়ান মিনস নো ওয়ান, বাই দ্য হেল ইন দ্য মনস্টার ওয়ে। আমি কিন্তু এমনি এমনি রাশিয়ার টপ 30 ডক্টরকে আমার প্যালেসে এমনি এমনি আনেনি। বাকিটুকু বলার প্রয়োজনীয়তা বোধ করেনি মনস্টার। স্রেফ ঠোঁটের কোণে ফোটালো শ্লেষাত্মক ইঙ্গিত। সপ্তদোষী বুঝে গেল যা বুঝার। লোকটা তবে আগে ডক্টর দিয়ে তাকে পরিষ্কার করে বসে আছে। সপ্তদোষীর কাজল দেখি চোখ দুটোর কোণে অশ্রু জমল বেশ। নাকের পাটাটা লাল হয়ে গেছে কেমন। গাল দুটোতে ঈষৎ রক্তাভ ভাব স্পষ্ট। সে বহু কষ্টে চোয়াল নাড়ালো কোনো রকমে। মনের কোণে উত্থাপিত হওয়া প্রশ্নটুকু জিভের ডগায় এনে আওড়ালো, তাহলে বারবার আমাকে স্ল্যাট কেন ডাকেন আপনি, যখন জানেন আমি স্ল্যাট নই? এবারেও ক্রুর হাসল মুগ্ধ। এক ঝটকায় ছেড়ে দিল মাহির চোয়াল। পরক্ষণে ঈশটান ভাবে দাঁড়িয়ে দুহাত গুজল পকেটে। ভীষণ দাম্ভিকতার সাথে ডিভানের দিকে পা বাড়িয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, এখনো হোস নেই, তবে আর কয়েকটা দিন পর ঠিকই হবি। কেননা তোকে এখানে আনাই হয়েছে স্যালাড বানানোর জন্য, মনস্টার প্রাইভেট স্যালাড। বাট ইউ নো হোয়াট? থামে রুরো মানব। উল্টো ঘুরে ধপ করে গা এলিয়ে দিল ডিভানের গায়ে। পায়ের উপর পা তুলে দুহাত বুকের কাছে বাঁধল যুবক। চোয়াল শক্ত করে তাচ্ছিল্য ভরা কণ্ঠে পড়ল, যেখানে তোর মতো বান্দের মেয়ে থেকে তাকালে আমার বমি আসে, সেখানে তোকে নিজের রক্ষিতা বানাতে কেন রুচিতে বাঁধবে? অনেস্টলি স্পিং, আমার স্যালাড হয়তো দূরের কথা, আমার পেটের ধারে কাছে যাওয়ার যোগ্যতা তোর নেই। দ্যাটস হোয়াই ইউ আর স্টিল ভার্জিন। ঘাড় ঝুঁকিয়েছে সপ্তদোষী। অপমানে লালচে হয়ে গেছে মুখ। চোখের কোটর বেয়ে টুপ করে ঝরছে নোনা জল। এখন আর সাপের ভয় হচ্ছে না তার। বুকটা খান খান হয়ে যাচ্ছে রাগে দুঃখে। ওদিকে মুগ্ধ কেমন বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির নত মুখ পানে। খানিক্ষণ ঠায় তাকিয়ে থেকে আচমকায় গমগমে গলায় প্রশ্ন ছুড়ল, নাও টেল মি, কোন বাস্টার তোকে পালাতে সাহায্য করেছিল? অ্যান্ড খবরদার এবার মিথ্যা বললে তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। মাহি আগের ন্যায় ঝুঁকিয়ে রেখেছে মাথা। গলাটা বড্ড ধরেছে তার। চিৎকার করা কান্নাগুলো কেমন উপচে বেরিয়ে আসতে চাইছে গলা ছেড়ে। মাহি কোনো মতে ঢোক গিলে আটকে নিল কান্নাটুকু। মোটা কণ্ঠে কেবল বলল, সিটের সাথে। ফের চোয়াল শক্ত হলো মুগ্ধের। কটমটালো দাঁত। অগ্নিদৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে থেকে দুলাফে চলে এলো ফের। আচমকায় ঝুঁকে এসে শক্ত থাবায় মাহির গলা চেপে ধরে হুঙ্কার ছুড়ে আওড়ালো, এই তোর ভয় লাগে না আমায়? এই জানো আর উত্তর দে। মরার খুব শখ জেগেছে তোর না? বারবার মিথ্যা বলছিস কেন? যার মাথা আমি নিজ হাতে তার শরীর থেকে আলাদা করেছি, তার সাথে তুই পালালে কিভাবে? আমায় পাগল মনে করেছিস তুই? মুখ কুচকে রেখেছে মাহি। দাঁতে দাঁত লেগে যাচ্ছে নিঃশ্বাস না টানার কষ্টে। বেচারি ছলছল চোখে তাকায় কোনো মতে। আকুল গলায় থেমে থেমে ফের বলে, সত্যি বলছি, এটা সিট ছিল। আমি ওর সাথে। কথাটা বলতে বলতে চোখ মুদে আসছে মাহির। একদিকে ক্ষুদ্র দেহটায় সাপ পেঁচানো, আরেকদিকে গলা চেপে রেখেছে মনস্টার। বেচারি থোড়ায় নিঃশ্বাস নিতে পারছে। মুগ্ধের হঠাৎ কি হলো কে জানে। সে কেমন থমকে গিয়েছে। মাহির ছলছল চোখ পানে তাকিয়ে থেকে আশ্চর্য। মেয়েটার চোখ থেকে আজ দৃষ্টি সরাতে পারছে না কেন সে? বেয়াদব চোখ দুটো দেখছি ভারী অবাধ্যতা করছে আজ। শুনছে না দ্য গ্রেট রুশদি কিং ওরফে মনস্টারের কথা? তারা কেমন একদৃষ্টে তাকিয়েছে মেয়েটার নিখাত চোখ দুটোতে। সপ্তদশীর চোখ দুটোর ভাষা আজ বড্ড স্পষ্ট মনস্টারের নিকট।
তারা জানাচ্ছে সপ্তদশীর কথা সত্যি। নির্দয় মানবের হাতের বাঁধন ঢিলে হচ্ছে ক্রমশ। প্রায় জ্ঞানহীন মাহি ঢুল চেপে সৌজন্যবোধীন যুবক আগ বাড়িয়ে ধরল না মেয়েটাকে, ধরলে যদি জাত যায়। এদিকে বেচারি মাহি ঢুলতে ঢুলতে আচমকা পড়ে গেল মেঝেতে। চোখ দুটো তার পুরোপুরি বন্ধ হলো। এবার মুগ্ধ ঠায় দাঁড়িয়ে আছে সম্মুখে, প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে কেমন। কপাল গুটিয়ে রাখা তার মুখটা বড্ড কঠিন। সে চোয়াল নাড়িয়ে গর্জে বলল, লিভ হার সাইকি। সাপও কি কথা বোঝে মানুষের? তা আবার অমন হিংস্র ব্ল্যাক মাম্বা? বোঝে হয়তো। এই যে অত বড় দৈত্যকার ব্ল্যাক মাম্বাটি মনস্টারের হুকুম শোনা মাত্রই ধীরে ধীরে সপ্তদশীর গা থেকে কেমন আলগা হতে লাগলো। সময়ের কাঁটাটা বোধহয় মিনিট 3 পার করেছে। আর অমনি সাইকি নিজের জোরালো বাঁধন থেকে পুরোপুরি উন্মুক্ত করলো সপ্তদশীকে। মনস্টার নীরব পায়ে এগিয়ে গিয়ে বসলো ডিভানে। পিয়ার্সিং করা ভ্রুদয় গুটিয়ে রেখে সন্দিগ্ধ দৃষ্টি তাক করে রাখলো অচেতন মাহির পানে। পাশেই গোল গোল করে শরীর গুটিয়ে রেখেছে সাইকি। তুলছে ফনা। কঠিন মানব হালকা এগিয়ে এসে সামনে টেবিলের উপর পড়ে থাকা সিগারের প্যাকেট থেকে একখানা সিগার তুলে ঠোঁটের ফাঁকে গুজলো। পরক্ষণে প্যাকেটের পাশ থেকে লাইটার তুলে সিগারের শেষ ভাগে আগুন জ্বালিয়ে শুকটান বসালো জোরালোভাবে। ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার চেপে রেখে ডান হাতের বৃদ্ধা এবং মধ্যমার ঘর্ষণে খানিক চুটকি বাজি আহ্বান জানালো সাইকিকে। আর অমনি সাইকি কেমন গা নাচিয়ে মেঝেতে ভর দিয়ে এগোতে লাগলো মুগ্ধের দিকে। মিনিট 2 মধ্যে দৈত্যকার সাপটা যুবকের শরীর বেয়ে উঠতে উঠতে উঠে গেল ঘাড়ে। কি ভয়ানক দৃশ্য এটেছে দুজন। বলিষ্ঠ দেহী হিংস্র এক যুবক গা ছড়িয়ে বসে আছে আরামসে। মুখমণ্ডলের চারপাশে ধুমায়িত, তার ঘাড়ে ঝুলছে ব্ল্যাক মাম্বা। দূর থেকে এহেন দৃশ্য এক ঝলক দেখলে যে কেউই জ্ঞান হারাবে নিশ্চিত। অথচ যুবক কি সুন্দর ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে বসে আছে দেখো। গায়ে থাকা তরলে সাপটা বড্ড আরামে ছুটছে এদিক ওদিক। শত হলেও পোষা প্রাণীর আরাম বলেই কথা। এ নিয়ে বিন্দুমাত্র রিস্ক নেয় না মাফিয়া বস। সে কেমন এক নাগারে সিগার ফুঁকছে মেয়েটার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে। কপাল গোটানো, তার মুখখানা বড় শক্ত। সে কেমন বিড়বিড় করে আওড়ালো, তোকে আজ হুট করে এমন বিশ্বাস করতে ইচ্ছে করছে না কেন চাশমিশ? যেখানে সব বিশ্বাস অবিশ্বাস অ্যান্ড অল দোজ ফাকিং সাইকিয়াট্রি আর নট ইন মাই নেচার, সেখানে আজ কেন ইচ্ছে করছে বিশ্বাস করতে? কেন ইচ্ছে করছে? উত্তর পেল না রুড়ো মানব। কপালের ভাঁজ গাঢ় করলো পরক্ষণে। এসব বিশ্বাস অবিশ্বাসের কপটতায় পড়তে চায় না সে। তার ব্যক্তিত্বে ওসব বিশ্বাস করাটা খুব একটা মানায় না। তারপরও আজ হঠাৎ মনটার কি হলো কে জানে, সে কেমন উঠে পড়ে লেগেছে মেয়েটাকে বিশ্বাস করতে। মনের এহেন দোলাচলে বড্ড বিরক্ত মাফিয়া মনস্টার। বিরক্তিতে কয়েক টানে শেষ করে ফেললো গোটা 4-5টে মোটা সিগার। না, তাতেও স্বস্তি পাচ্ছে না। মেয়েটার সামনে থাকলে স্বস্তি থোড়াই মিলবে তার। মুগ্ধ তক্ষুনি উঠে দাঁড়ায় বসা ছেড়ে। কাঁধে তখনও সাইকি। তাকে নিয়ে হাঁটা ধরলেন মনস্টার। কয়েক কদম এগোতে সাইকি হঠাৎ ফনা তুলল মাহিকে দেখে। তা দেখে তক্ষুনি হিংস্র সাপটার গলা চেপে ধরে মনস্টার। ক্ষিপ্রতায় দাঁতে দাঁত চেপে আওড়ায়, হুস, শি ইজ মাইন। ওর দিকে ফোনা তুলে নিজের জীবনটা অকালে শেষ করে দিস না। তোর খাবার দিচ্ছি, চল। কথাটা থোড়াই বুঝলো বোবা প্রাণী। শুধু শান্ত হলো মনস্টারের হুকুমে। মুগ্ধ আর দৃষ্টিতে এক পলক তাকালো মাহির দিকে। কপাল গুছিয়ে নিজ অজান্তে সন্দিহান ভঙ্গিমায় বিড়বিড়ালো, ইজ শি রিয়েলি মাইন? দুর্বল কদমে হাঁটছে এডউইন। ডান হাতে ভর দিয়ে রেখেছে আফ্রিকান গার্ডের কাঁধে, বা হাতে চেপে ধরে রেখেছে পেট। যুবকের মুখখানায় সে কি ব্যথাতুর ছাপ। প্রশস্ত করিডোর দিয়ে কয়েক কদম এগোতে হঠাৎ দেখা মিলল মিলার। মেয়েটা কোত্থেকে যে অমন দৌড়ে এলো কে জানে। এসেই দুহাতে হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে কেমন। এডউইন বিরক্ত হলো। তিতিবিরক্ত কণ্ঠে দাঁত খিচে বলল, অমন ছাগলের মতো জিভ বার করে হাঁপানোর জন্য আর কোনো জায়গা পাওনি গুলুপায়া? ঘুরে ফিরে আমার সামনে হাঁপানোর মানেটা কি? তখনই শটান হয়ে দাঁড়ালো মিলা। খানিকটা ঢোক গিলে বিচলিত দৃষ্টিতে আপাদমস্তক পরখ করলো এডউইনকে। পরক্ষণে কেমন মিনমিনিয়ে বলল, আপনার এই অবস্থা কিভাবে হলো এডউইন? কে মারলো আপনাকে এভাবে? আর মুনলাইট, ওকে খুঁজে পেয়েছেন তো? চোয়াল শক্ত করলো এডউইন। কপাল কুঁচকে ঝাঁঝালো কণ্ঠে প্রতি উত্তর করলো, তা জেনে তুমি কি করবে? নাকি আবারও মুনবাটকে পালাতে সাহায্য করবে? কোনটা? হতবাক মিলা। অসহায় চোখে তাকিয়ে রইল কেমন। এডউইন বেশ বিরক্ত তার, বুঝতে বাকি নেই তার। সে তৎক্ষণাৎ ঘাট নুইয়ে কণ্ঠে একরাশ অপরাধিত্ব ফুটিয়ে আওড়ালো, বিশ্বাস করুন এডউইন, আমি মুনলাইটকে মোটেও সাহায্য করিনি পালাতে। ও তো আমায় ধোকা। বাকিটা জিভ খসিয়ে বেরোনোর আগে শোনা গেল এডউইনের বিরাট ধমক, শাট ইওর মাউথ! কি করেছো না করেছো তার জবাবদিহিতা আমায় না, বরং খোদ মনস্টারকে দিও। নাও গেট লস ফ্রম মাই আইসাইট। এহেন বিরাট ধমকে কেঁপে ওঠে তরুণীর ক্ষুদ্র বদন। চোখ দুটো মুহূর্তে চিকচিক করে উঠল বুঝি। এডউইন মুখ ঘোরালো অন্যত্র। গমগমে গলায় ফের বলল, মুভ!
এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার ইচ্ছা হলে অন্য কোথাও গিয়ে দাঁড়াও, যাও। এবারও ধমকে উঠল এডউইন। নতমুখী মিলা তখনই সরে দাঁড়ায় পথ ছেড়ে। এডউইন কেমন গম্ভীর মুখে গার্ডকে ধরে ধরে পা বাড়ালো সম্মুখে। বেশ কিছুটা পথ অতিক্রম করতেই সামনে থেকে হন্তদন্ত পায়ে ছুটে এলেন আরেকজন গার্ড। বেচারা এসে কেমন জরুরি তলবে বলল, Edwin, Monster is calling you. He is in the penthouse. গম্ভীর মুখে কথাটা শুনল এডউইন। গার্ডের বলা শেষ হতেই গমগমে গলায় প্রতিউত্তর করলো। যাও, আমি আসছি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এডউইন। গার্ডের কাঁধে ভর দিয়ে কোনো রকমে এসে দাঁড়ালো ব্ল্যাক চেম্বারের সম্মুখে। ভেতরে ঢুকতে কেমন ভয় ভয় করছে তার। এক পা এগোতে গেলে দু কদম পিছিয়ে যাচ্ছে আপনা আপনি। এডউইন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। পাশ থেকে গার্ড তখন চাপা স্বরে বলে ওঠে, ভিতরে যাবেন না এডউইন? দাঁত খিচে এডউইন তিতি বিরক্ত হয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় পাশে। চিবিয়ে চিবিয়ে নিচু কণ্ঠে আওড়ালো, এতটা পথ যেহেতু এসেছি, ভেতরে তো যাবই। এটা আবার জিজ্ঞেস করার কি আছে? যাও, তুমি তোমার কাজে যাও, বাকিরা আমি ম্যানেজ করে নেব। ভরকালেন গার্ড। তার এটুকু কথায় অমন রিয়েক্ট করার কি আছে তাই হয়তো ভাবছেন বেচারা। সে কেমন ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকতে এডউইন দিল আরেক ধমক। কি হলো, যাও। তখনই হকচকিয়ে উঠে গার্ড। হড়বড়িয়ে কদম পেছায় কোনো মতে। এদিকে এডউইন ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে কোনো রকম। বুকের পাটা ফুলিয়ে লম্বা এক নিঃশ্বাস টেনে বেচারা দেয়াল ধরে ধরে ঢুকলো ব্ল্যাক চেম্বারে। ভেতরে ঢুকতেই চক্ষু চরক গাছ আবর্তিত হলো এডউইনের। আলো আধারে চেয়ে থাকা বিশাল আকৃতির ঘরটায় কেমন গা চমচমে পরিবেশ। অদূরের এ বিশালাকার সিংহাসনে বসে আছে মনস্টার। পায়ের উপর পা তুলে রাজার ন্যায় সিগার ফুঁকছে কেমন। তার সামনে মেঝেতে পড়ে আছে সাইকি। মাংস জাতীয় গিলছে কিছু। দৈত্যকার সাপটার পেটটা কেমন ফুলে ফেপে একাকার। এডউইন ফাঁপা ঢোক গিলল বুঝি। সাইকিকে বড্ড ভয় হয় তার। সে ভুলেও সাইকির আশেপাশে থাকে না। তবে আজ যে না চাইতেও সাইকির সামনে আসতে হলো তাকে। এডউইন তড়িৎ নজর ঝুঁকালো। ভয়ের তো ঢোক গিলে মিনমিনিয়ে বলল, হ্যালো মনস্টার। প্রতিউত্তর আসেনি এখনো। এডউইন অপেক্ষায়িত। চুপচাপ দাঁড়িয়ে থাকতে টের পেল মনস্টারের দাম্ভিক কদমের। সিংহাসন ছেড়ে নামছেন তিনি। কিছুটা এগিয়ে এসে ঝুঁকে বসলো সাইকির সম্মুখে। গুরুগম্ভীর কণ্ঠে আওড়ালো, সিট নাকি এখনো বেঁচে আছে? তখনই ঝটকা খেলো এডউইন। নজর উঁচানোর সাহস নেই তার, তবু হতভম্ব কণ্ঠে জবাব দিল, এটা কি করে সম্ভব মনস্টার? আপনি নিজ হাতে ওর মাথা আলগা করেছেন? কিছুক্ষণ মৌন রইল মনস্টার। সময় সেকেন্ড খানেক পেরোতেই ফের ভাবলেশহীন কণ্ঠে বলল, বাট ওই বান্দের মেয়ে বলেছে সে নাকি সিটের সাথে পালিয়েছিল। এবার বল কোনটা সম্ভব? বড্ড দোটানায় পড়ল এডউইন। যাকে নিজ চোখের সামনে মৃত দেখলো তার সাথে কেউ কি করে পালাবে? এটা তো নির্ঘাত মিথ্যে কথা। এডউইন গম্ভীর হলো এ পর্যায়ে। মাথাটা ঠায় নুইয়ে রেখে গুরু গম্ভীর কণ্ঠে বলল, মনস্টার, সিডের বেঁচে থাকা অসম্ভব। যেখানে ও কাউকে নিয়ে পালাবে সেটাও অসম্ভব। সো আই থিঙ্ক উনি মিথ্যে বলেছেন। কথাটা শেষ করে মুহূর্ত খানেক দাঁড়িয়ে রইল এডউইন। তবে এর পরপরই ঘটল আরেক কাণ্ড। তখন এক হিংস্র লাথি এসে আচমকা তার বুক বরাবর আছড়ে পড়ল সজোরে। মুহূর্তে কয়েক কদম পিছনে ছিটকে পড়ল এডউইন। এহেন অতর্কিত আক্রমণে কিছু বুঝে ওঠার আগে যুবকের চুল খামচে ধরল মুগ্ধ। এক ঝটকায় এডউইনের নতমুখটা সামান্য উঁচে চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, জাস্ট হোল্ড ইউর টাং বাস্টার্ড। আমার চাশমিশ বোকা হতে পারে, বাট মিথ্যাবাদী নয়। নেক্সট টাইম ওকে নিয়ে কথা বলার আগে জিপ্পয় লাগাম টানবি, অদারজ আমি তোর জীবনে লাগাম টানিয়ে দেব একেবারের জন্য। ব্যথায় কুচকে গেছে এডউইনের গম্ভীর মুখ। দুহাত পেটে চেপে রেখে গোঙাচ্ছে বেচারা। ফর্সা মুখের আদলে লেপটে গেছে লাল আবরণ। মাথা ভর্তি লালচে সোনালি চুলগুলো এখনো মনস্টারের শক্তপোক্ত হাতের মুঠোয় পিষ্ট হচ্ছে। আহত যুবকের চোখ দুটো কুচকে রাখা, কর্ণকুহরে ভেসে আসছে মনস্টারের দাঁত কটমটানো শব্দ। ভয়ার্ত যুবক ঢোক গেলছে ক্ষণে ক্ষণে। সম্মুখে থাকা কঠিন মানব ক্রমশ নিজের হিতাহিত জ্ঞান হারাচ্ছে। ফর্সা মুখখানা সে কি রাগী ভাবসাব মসৃণ। ললাটে উল্টে পাল্টে আছড়ে পড়েছে মাথা ভর্তি সিল্কি বাদামি চুলগুলো। আজ কোন উদ্দেশ্যে যুবকের উল্ফকাট দেওয়া চুলগুলো অমন ছাড়া পেয়েছে কে জানে। তারা কি সুন্দর বেপরা ভঙ্গিতে ঘাড় ছুঁয়ে যাচ্ছে রুড়ো মানবের। মুগ্ধ হয়ে শিশিয়ে যাচ্ছে শক্ত হাতে। এডউইনের মাথাটা আরেকটু ঝাঁকিয়ে উঠল কেমন। বেচারা এডউইন এবারও চোখ খুলল না। চোখ খুলে থোড়ায় চোখাচোখি করবে মাস্টারের সঙ্গে। এদিকে নাক দিয়ে সাপের ন্যায় ফোঁস শব্দ তুলছে মুগ্ধ। চিবিয়ে চিবিয়ে ফের বলল, ওকে নিয়ে তুই কথা বলার কে? এই আসল হু দ্য ফাক ইউ আর টু টক অ্যাবাউট হার। জিব্বাটা খুব বেশি লগলগ করছে না তোর? তাহলে তো কেটে দেওয়া উচিত।
আটকে উঠল এডউইন। তড়িৎ পেট থেকে হাত সরিয়ে এনে মুখের সামনে হাত জোর করলো বেচারা। চোখ দুটো ঠাই বুজে রেখে ভয়ার্ত কণ্ঠে থেমে থেমে আওড়ালো, ক্ষমা করুন মনস্টার, আমার ভুল হয়েছে। এ জীবনে শিক্ষা থাকলে আর কখনো ওনাকে। কথাটা জিভ খসে বেরোলো মাত্র আর অমনি বেচারা এডউইনের খোঁচা খোঁচা ডান গালটায় সপাটে বসলো এক চর। চরের তীব্রতায় এক গাল বেঁকে গেল এডউইনের। ঠোঁটের ফাঁকগুলি অস্ফুটে বেরোলো ব্যথাতুর শব্দ। এরই মধ্যে এক হিংস্র থাবা এসে চট করে চেপে ধরে এডউইনের চোয়াল। কর্ণকুহরের ছেদ দিয়ে ঢুকলো মনস্টারের দাঁতকির্মির কণ্ঠ। খবরদার ওর প্রসঙ্গ জীবের আগায় আনবি না। ওকে উনি, তিনি, সে ইত্যাদি সম্বোধন করা তো দূর, ওর কথা মাথায় আনলে তো শরীর থেকে গর্দন আলাদা করে দিতে 2 সেকেন্ডও ভাববো না আমি। মাইন্ডেড। বুঝলো এডউইন। তড়িঘড়ি করে মাথা ঝাঁকালো উপর নিচ। বাদামি চোখ দুটো কিয়ৎক্ষণ কটমট করে তাকিয়ে রইল তার পানে। পারছে না এখনই এডউইনকে কাঁচা গিলে ফেলতে। তবে মানুষ বিধায় থেমে রইলেন মনস্টার। ফুসফুস করতে করতে এক ঝটকায় ছেড়ে দিল এডউইনের চোয়াল। পরক্ষণে রয়ে শয়ে শিরদাঁড়া সোজা করে দাঁড়ালেন মনস্টার। বা হাতের কবজিতে বেঁধে রাখা হেয়ার ব্যান্ডটা তক্ষুনি একটানে খুলে এনে মাথায় এলোমেলো চুলগুলোকে কোনো মতে বাঁধতে উদ্যত হলো সে। কপালে গোটা কতক ভাঁজ স্পষ্ট, তার শক্ত চোয়ালে আনমনে বিড়বিড় করছে কি যেন। দক্ষ হাতে কায়দা করে গার্ড দিচ্ছে অত সুন্দর চুলগুলোতে। তবে গার্ড দেবার এক পর্যায়ে আচমকা স্থির হলো আচমকা স্থবির হলো মুগ্ধ। ব্যস্ত হাত দুটো তার আচমকায় থেমে গেল মাঝপথে। মস্তিষ্কটা হঠাৎ করে বেজে উঠল কেন যেন। এতক্ষণের উপচে পড়া রাগটায় বুঝি এক পশলা বৃষ্টি নামলো মুহূর্তেই। বিচক্ষণী মস্তিষ্ক হুট করে সচল হলো ফের। কান দুটোতে ঝাঁঝা করে উঠল তার বলা কিছুক্ষণ আগের কথাটা। আমার চাশমিশ। থমকায় মুগ্ধ। হতবিহ বলে নেয় মেঝেতে তাক করলো হতবাক দৃষ্টি। কপালের চামড়া আরো কিছুটা গুটিয়ে নিয়ে যুবক মনে মনে নিজেকে শাসিয়ে আওড়ালো, আমি এটা কি বললাম? আমি ওই বান্দির মেয়েকে আমার চাশমিশ বললাম কেন? কি বললাম আমি? হোয়াট দ্য ফাক ইজ হ্যাপেনিং টু মি? ওই বান্দির মেয়ে আবার হলো কবে থেকে? জাস্ট এ ফাকিং রক্ষিতা, নাথিং এলস। নিজেকে বড় সান্ত্বনা দিয়ে যাচ্ছে মাফিয়া মনস্টার। ভেতরে ভেতরে ফেটে যাচ্ছে নিজ উদ্ভট কর্মে। মাথার তালুটা জ্বলে যাচ্ছে রাগে। সে কেমন গজগজ করতে করতে ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতে তার দৃষ্টি থমকালো আহত এডউইনের পানে। তখনই চোয়াল শক্ত হলো মুগ্ধের। চোখে মুখে লেপটে গেল একরাশ বিরক্তির ছাপ। মনের কোণে আচানক উত্থাপিত হলো একরাশ প্রশ্ন সংখ্যা। সে কি এডউইনকে মারলো? কিন্তু কেন মারলো? মেয়েটাকে সামান্য মিথ্যাবাদী বলায়? ভাবতে ভাবতে দাঁতে দাঁত চাপলো মুগ্ধ। শক্ত হাতে ঘাড়ের পাশ ডলতে ডলতে আলগোছে এক হাত উঁচিয়ে রাখলো উন্মুক্ত কোমরের ওপর। অতঃপর পায়ের গতি টেনে এগোয় উবু হয়ে বসে থাকা এডউইনের নিকট। মাঝে কিছুটা দূরত্ব রেখে থামলো মুগ্ধের পাদুকা। ছেলেটা তখন হুট করে বসে থাকা এডউইনকে সন্দিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ল, ডিড আই জাস্ট হেট ইউ এডউইন? হতবিহ্বল এডউইন তখনই মাথা তুলে তাকালো সম্মুখে। এক পল মনস্টারের আগুন চোখ দুটোর সনে চোখাচোখি হতে গাজরে কাঁপন বয়ে গেল বেচারা। সে তড়িৎ নজর নামিয়ে বসে রইল বোবার ন্যায়। এদিকে তার অমন নীরবতায় মেজাজ হারাচ্ছে মুগ্ধ। দাঁত কিরমির করে যুবক ফের ধমকে বলল, আই এম আস্কিং ইউ সামথিং, ড্যাম ইট। এহেন ধমকে আতকে উঠে এডউইন। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে উপর নিচ মাথা নাড়াতে গিয়েও বেচারা পর মুহূর্তে শুধরে নিল নিজেকে। প্রাণ সংশয় না চাইতেও ভং ধরে মাথা নাড়ায় দুধারে। মুগ্ধ কপাল কুচকালো। এবার নিচের ঠোঁটখানা উপরে দাঁত কাটা দিয়ে চেপে ধরে পায়চারি চালালো এদিক ওদিক। মনে মনে কিছু একটা ভেবে হুট করে গমগমে গলায় আদেশ ছুড়ল, আগামী 2 ঘন্টার মধ্যে প্যালসের সকল গার্ডদের রুমে নিয়ে আয়। এডউইন। হকচকায় এডউইন। গুরুগম্ভীর সাজে আবির্ভূত হলো তার মুখ। ভেতরে ভেতরে একরাশ প্রশ্ন জেগে উঠলেও বাইরে থেকে সে কেমন নির্লিপ্ত ভাব ধরে রেখেছে দেখো। সময় নিয়ে অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, ওকে মনস্টার। কথাটা শেষ হতে পিনপতন নীরবতায় ছেয়ে গেল সম্পূর্ণ কক্ষ। এডউইন ধীরে সুস্থে বসা ছেড়ে দাঁড়ানোর প্রয়াস মাত্র। এদিকে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ, সেদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে উল্টো পথে গটগটিয়ে প্রস্থান ঘটালো কক্ষ থেকে। সে যাবার সঙ্গে সঙ্গে সবাই কেমন ফনা তুলল সাইকি কেমন ফনা তুলল আচমকা। ভয়ঙ্কর সাপটার অমন ধারালো দাঁত দেখে ফের ধপ করে মেঝেতে বসে পড়ে এডউইন। বেচারা ভয়ে তটস্থ, দুহাতে মেঝেতে ভর দিয়ে পিছিয়ে যাচ্ছে কোন রকম। ওদিকে সাইকি ধীরে ধীরে শরীর দুলে এগোচ্ছে এবার। তা দেখে বেচারা এডউইন কেমন চেঁচিয়ে উঠল ঘর কাঁপিয়ে। ভাবা যায় মনস্টারের ডানহাত নামক অমন বলিষ্ঠ কঠিন মানুষটাও কি না মনস্টারের সাইকিকে দেখে ভয় চেঁচাচ্ছে। বেচারা এডউইন ক্ষণে ক্ষণে ঢোক গিলে দুহাতে দূর দূর করে সাপটাকে বলছে, হুস হুস, অন্যদিকে যাচাই কি? আমার শরীরে গোস্ত নেই,
আমি মানুষটাও অনেক লম্বা, গেলে হজম করতে সপ্তাহ লেগে যাবে। তাই বলছি, হুস হুস, দূরে যা। বোবা প্রাণীটা থোড়াই বুঝলো অ্যাডউইনের কথা। সে কেমন আঁকাবাঁকা শরীর নাচিয়ে হিসিস করে এগোচ্ছে অ্যাডউইনের দিকে। অ্যাডউইনের এবার নাজেহাল দশা, শরীরের সব ব্যথা ভুলিয়ে বেচারা তখনই গা ছেড়ে উঠে দাঁড়ালো নিচ পায়ে। অতঃপর এক লাফে ঘর ছেড়ে বেরোনোর উদ্দেশ্যে খানিকটা এগোতে পথ আটকালো সাইকি। অ্যাডউইন থমকায়। সাইকির ধারালো রক্তাক্ত দাঁতগুলো রমন হাঁক করা দেখে ভয়ে ফের চেঁচিয়ে ওঠে বেচারা। সাইকি ফনা তুলতে দু হাতে তখনই চেপে ধরে নিজ মুখমণ্ডল। তবে কিছুক্ষণ পেরিয়ে যাবার পরও গায়ে তেমন ব্যথা অনুভব না হয়। আঙ্গুলের ফাঁকগুলি পিটপিট করে সামনে তাকায় অ্যাডউইন। পর মুহূর্তে সম্মুখে দৃশ্য দেখে চক্ষু ছানা বড়া হলো তার। দরজার কাছে শটান হয়ে দাঁড়িয়ে আছে মনস্টার, দু হাত গুজে রেখেছে পকেটে। সাইকি ধীরে ধীরে তার গা বেয়ে উপরে উঠছে। এহেন দৃশ্য দেখে গা শিরশির করে উঠল অ্যাডউইনের। তার কেন যেন মনে হচ্ছে সাইকি মনস্টারের নয়, তার গা বেয়ে উঠছে। অ্যাডউইন নিজ ভাবনায় নিমগ্ন। ঠিক তখনই সামনে থেকে ধেয়ে আসে মুগ্ধের ঝাঁঝালো কণ্ঠ। গায়ের ব্যথা শেষ? নাও গো অন ইউর ডিউটি। ভরকায় অ্যাডউইন তৎক্ষণাৎ হাত সরায় মুখমণ্ডল থেকে। হতবিহ বলে নেয় কিয়ৎক্ষণ চুপচাপ মাথা নুয়ে দাঁড়িয়ে থেকে ভাবল, মনস্টার তাহলে ইচ্ছে করেই সাইকিকে আমার পিছনে লাগিয়েছিল। মানুষ আহত হলে ডাকে ডাক্তারকে, আর মনস্টার কিনা ডাকে সাইকিকে। হাহ। নিজ ভাবনায় মত্ত অ্যাডউইন। হুট করে ধ্যান ভাঙল সাইকির হিসিসা নিঃশব্দে। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে মাথা তুলে সামনে তাকাতে মুখোমুখি হলো ফনাতলা সাইকির সাথে। সাইকিকে কেমন এগিয়ে ধরে আছে মনস্টার, মুখাভাবে তার কুটিল হাসির ছাপ স্পষ্ট। অ্যাডউইন তৎক্ষণাৎ হকচকিয়ে দু কদম পিছিয়ে গেল। ভড়কে যাওয়া কণ্ঠে মিনমিনিয়ে বলল, যাচ্ছি মনস্টার। হড়বড়িয়ে কথাগুলো শুধিয়ে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘর ছেড়ে পালালো অ্যাডউইন। যাবার সময় ভুলেও তাকালো না সাইকির দিকে। সে চলে যেতেই মনস্টার পা বাড়ায় উল্টো পথে। প্রশস্ত করিডোর দিয়ে কদম বাড়িয়ে আনমনে বিড়বিড়াচ্ছে মুগ্ধ। কাঁধের উপর সাপ ঝুলছে আর সে কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় এগুচ্ছে, আওড়াচ্ছে। ইউ নো হোয়াট সাইকি? শি ইজ নো ওয়ান টু মি। নো ওয়ান মিন্স নো ওয়ান। বাট ওর দিকে কেউ চোখ তুলে তাকালে কেন যে সহ্য হয় না। আই থিঙ্ক এই বান্দর মেয়ে জাদু জানে, ভয়ঙ্কর জাদু। বোবা প্রাণী কি বুঝলো কে জানে। আনন্দে আলগোছে গা ঘষতে লাগলো মুগ্ধের বুকের সঙ্গে। মুগ্ধ ক্রূর হাসলো, পকেটে দুহাত গুজে এগুলো সম্মুখে। ঘুম জড়ানো চোখ দুটো আজ বড্ড ভার সপ্তদশীর। মাথাটা টনটন করছে ভোতা যন্ত্রণায়। শরীরের প্রতিটা অঙ্গ আজ মরমর করছে ব্যথায়। সপ্তদশী গোঙাচ্ছে বেশ। ফ্লোরটা কেমন বরফের ন্যায় শীতল হয়ে যাচ্ছে ক্রমশ। সপ্তদশীর ক্ষুদ্র শরীরে উষ্ণতাকে ছাপিয়ে যাচ্ছে এরূপ মাত্রাতিরিক্ত ঠান্ডা। কিয়ৎক্ষণ পেরোলো বোধহয়। এহেন হিম শীতল মেঝেতে শুয়ে থাকার আর জো নেই মাহির। সে ঘুম ঘুম চোখে কোনো রকমে দুহাত ফ্লোরে ঠেকালো। অতঃপর কাঁপা কাঁপা বদনে চোখ মুখ খিচে উঠে বসলো মেঝেতে। সপ্তদশী এখনো কুচকে রেখেছে চোখ। দুহাত উপরে তুলে আড়মোড়া ভেঙে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে জানান দিল উঠে পড়ার ইঙ্গিত। আড়মোড়া ভাঙা শেষ হতে লম্বা একটা হামি টানলো মাহি। পিটপিট করে চোখ দুটো খুলে সামনে তাকাতে বিশাল এক ঝটকা খেলো মনে হচ্ছে। মুহূর্তেই এই সকল ঘুম ছুটে গেল তার। যেই দেখলো সে এক ট্রান্সপারেন্ট কাচের ঘরে বসে আছে। চারিদিকে সফেদ রঙা মেঘেদের উড়ন্ত ভেলা। মনে হচ্ছে সম্পূর্ণ ঘরটাই বুঝি মেঘেদের রাজ্যে বানানো হয়েছে। মাহি অবাক চোখে পুরো ঘরময় চোখ বুলালো। কি বিশাল কামরা! ঘরের এক পাশে ঝুলন্ত গোল বিছানা, পাশেই ছোট ছোট দুটো বেডসাইড টেবিল, ডান দিকে লম্বা সোফা কাউচ বিছিয়ে রাখা। সেথায় বসলে বুঝি সরাসরি পাহাড় আকাশ আর উঁচু ভ্যালির প্রতিটা মনোমুগ্ধকর দৃশ্য অকপটে নজরে পড়বে। বাম দিকের ক্লোজেটের সাইডিং দরজা, সামনের দিকে একখানা কাচের দেয়াল দেখা যাচ্ছে। মাহির কৌতূহলী মনে একটু একটু আগ্রহ জন্মালো সেথায় কি আছে তা দেখতে। তাই তো সপ্তদশী স্থানকাল ভেদ রয়ে শোয়ে ফ্লোরে পা বিছিয়ে দাঁড়াতে গিয়ে হঠাৎ থমকে গেল ফের। একই পুরো ফ্লোরটাও যে কাচের তৈরি, এর নিচ দিয়ে উঠছে মেঘ। মাহি ভয় পেল এরূপ কাণ্ডে। এখনই ফ্লোরটা যদি ভেঙে পড়ে যায় নিচে, তখন বোকামে তৎক্ষণাৎ ভয়ে ভয়ে ছুটে পালালো বিছানার দিকে। এক লাফে ঝুলন্ত গোল বিছানাটায় উঠতেই দেবে গেল তার পা দুটো। মাহি ভরকায়। হতবিহ্বলের ন্যায় নিজ পা দুটোর দিকে দৃষ্টিপাত করতে দেখে পাদুকা কেমন দেবে গেছে বিছানার নরম তুলোতে। সপ্তদশীর বাচ্চা মনটা কেমন গদগদ হলো এহেন কাণ্ডে। সে মুচকি হেসে ডান পাটা একটু সামনে বাড়াতেই সেটাও দেবে গেল আলগোছে। সপ্তদশীর পেল্লব মুখখানে হুট করে দেখা মিলল এক ভিন্ন উচ্ছ্বাস। ঠোঁটের কোণে লেপ্টে থাকা মুচকি হাসির রেশ প্রশস্ত হলো বেশ। সে এবার লাফ দিয়ে নরম তুলতুলে বিছানায় একবার দুবার পরপর কয়েকবার। উচ্ছ্বাসে গদগদ সপ্তদশী হাসছে আর লাফাচ্ছে বিছানায়। মাথার উপরে স্বচ্ছ কাচের সিলিং, আকাশের নীল সাদার প্রতিটা রং ধরা দিচ্ছে তার চোখে। এই যেন ঘর নয়, মনে হচ্ছে মেঘের কোলে এক টুকরো স্বর্গ। গত 16 দিনে এই প্রথম অন্তর্মুখী সপ্তদশী এতটা উচ্ছ্বসিত হলো।
লাফাতে লাফাতে মায়াবিনী আচমকায় 2 হাত ছড়িয়ে গা এলিয়ে দিল নরম তুলতুলে বিছানার কোলে। খিলখিল করে হাসছে আর 2 হাত তুলে আকাশের দিকে আঁকিবুকি করছে। মন খারাপগুলো তার কোথায় যে পালালো কে জানে। তবে এরই মধ্যে পেটটা কেমন চোচো করে উঠল মাহির। ক্ষুধায় পেট মুচড়াচ্ছে এবার। সে তখনই উঠে বসলো শোয়া ছেড়ে। কিয়ৎক্ষণ ঠোঁট কামড়ে বসে রইল চুপচাপ। এটা কোন জায়গা জানে না সে। কাল যখন এসেছিল তখনও তো চোখে পট্টি বাঁধা ছিল। হুটহাট নতুন জায়গায় এসে কাকে বলবে খাবারের কথা। চিন্তায় চিন্তায় ঠোঁট কামড়ে ধরল মাহি। এদিকে পেটটা তার বারবার মাইকিং করে ডাকছে। বেচারি আর পারল না বসে থাকতে। ছোট ছোট কদমে তৎক্ষণাৎ পা ছোটালো অ্যাটাচ ওয়াশরুমের দিকে। চাচের দরজাটা সামান্য খুলে রেখে মাথা বের করে উকি দিচ্ছে মাহি। এক হাতে তর্জনী দিয়ে আলতো করে নাকের উপর এসে পড়া চশমাটাকে খানিক ঠেলে দিয়ে পা বাড়ালো বাইরে। আজ বুঝি সপ্তদশীর অবাক হবার দিন। প্রশস্ত করিডোর দিয়ে যত হাঁটছে ততই যেন সে মুগ্ধ হচ্ছে। কাচের তৈরি স্বচ্ছ ফ্লোর, নিচ দিয়ে উঠছে মেঘ। করিডোরে বেশ কিছু জায়গায় ইউরোপীয় অ্যান্টিক মূর্তি। মাহি হাঁটার গতি কমিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সব মূর্তিগুলো কি জীবন্তই না দেখাচ্ছে। তবে একটু সামনে এসে কিছু কিছু মূর্তিকে দেখে হুট করে থেমে গেল মাহি। কপাল গোছালো পরক্ষণে। তার স্পষ্ট মনে হচ্ছে এই মূর্তিগুলো ছবি লাইব্রেরির ইতিহাস বইয়ে দেখেছে সে। এগুলো তো অ্যান্টিক কালেকশন, যা বিশ্ব দরবারে কোটি কোটি টাকার কালেকশন হিসেবে পরিচিত। তবে এগুলো এখানে কেন? মাহির ছোট্ট মনে উদয় হলো হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর পাওয়া যে বেশ মুশকিল এসবে। সে কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে রইল মূর্তিগুলোর সামনে। পরক্ষণে প্লেটের চোচো ও শব্দে ফের বাড়ালো পায়ের গতি। অন্যদিকে প্রশস্ত করিডোর দিয়ে কজন সশস্ত্র গার্ড মাত্রই এগোচ্ছিলেন একে অপরের সাথে কথোপকথন চালিয়ে। তবে কিছুটা পথ এগোতেই যেই না সামনে থেকে মাহিকে হেঁটে আসতে দেখলেন, অমনি বেচারাগুলো কেমন হন্তদন্ত পায়ে উল্টো পথে হাঁটা ধরলেন। সে কি পায়ের গতি তাদের, যেন হাঁটছে না দৌড়াচ্ছেন। পেছন থেকে এগিয়ে আসা মাহি হতবিহ্বলের ন্যায় দেখলো সব লোকগুলো অমন হন্যে হয়ে উল্টো পথে ছুটছে কেন। কই সে ভাবলো তাদের ডেকে জিজ্ঞাসা করবে কিচেন কোথায়, অথচ তাদের দেখো মেয়েটাকে দেখে উল্টো পথে ছুটছে। মাহি ঠোঁট ফুলালো, দুহাত বুকের কাছে বেঁধে শক্ত মুখে এগোতে লাগলো কেমন। লম্বা প্রশস্ত করিডোরের শেষ প্রান্তে সিঁড়ি। অতটুকু পথ আসতে মেয়েটার লেগেছে পাক্কা আধা ঘন্টা। অবশেষে এই সিঁড়ির কাছে এসে প্রথম পা রাখতেই সিঁড়িতে কেমন সোনালি আলো ঝলকে উঠল। মাহি এবারেও হতবাক হয়ে চেয়ে দেখল সব। বাড়িটা তাকে আর কত মুগ্ধ করবে কে জানে। লম্বা সিঁড়ি ডিঙিয়ে নেমে এলো সপ্তদশী। এদিক ওদিক কয়েকবার নজর বুলিয়ে খুঁজলো কাউকে। তখনকার গার্ড কোথায় আছে কে জানে। তার তো খিদে পেয়েছে নাকি। কাউকে না দেখলে কিভাবে খাবার সন্ধান পাবে সে। পেটের যন্ত্রণায় আধা নেমে এলো সপ্তদশীর মুখমণ্ডলে। সে দুর্বল কদমে এগোয়ে সামনের দিকে। হাঁটার পথে এক আধবার ঘাড় বাঁকিয়ে দেখছে চারিপাশ। বাদিকে বিশাল জায়গা জুড়ে গ্রাউন্ড লাউঞ্জ। ডান দিকটায় খুব একটা দেখা যাচ্ছে না এখান থেকে। মাহি আর আগ্রহ দেখালো না সেদিক যেতে। কদম যেভাবে বাড়ছে সেভাবে এগুতে এগুতে মেয়েটা হুট করে পেয়ে গেল গ্লাস হাউসের সদর দরজা। বোকা সপ্তদশী কোনরূপ কালক্ষেপণ না করে এগোয় সম্মুখে। বিশাল আকৃতির কাছের দরজাটার বাইরে পা রাখতে এক শীতল দমকা হাওয়া এসে চট করে বাড়ি খেলো তার গায়ে। মুহূর্তে পুরো শরীর জুড়ে অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে গেল মাহির। যতদূর চোখ যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে সে এখন কোনো বড় মাপের পাহাড়ের চূড়ায় অবস্থানরত। অদূরে উঁচু উঁচু পিলার সঙ্গে কাঁটাতারের বেড়া। মাহি ঘাড় বাঁকিয়ে তাকায় পাশে। অমনি মুখটা কেমন হাঁ হয়ে গেল তার। ইস, বাদিকে ওটা বুঝি কোনো গার্ডেন। বড় বড় পাইন আর ওক গাছের সমন্বয়ে গড়া বাগান, যার পুরোটাই জমিন জুড়ে বরফে ঢেকে আছে। মাহি মুচকি হেসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেথায়। সময় বুঝি মিনিট খানেক পেরোলো। অদূর থেকে হুট করে ধেয়ে এলো কোনো জন্তু ছুটে আসার শব্দ। মাহি হকচকিয়ে পিছিয়ে গেল বাড়ির দিকে। ভয়ার্ত ঢোক গিলে সম্মুখে তাকাতে হঠাৎ দেখলো বাগানে একটা ছোট্ট খরগোশছানা কেমন হন্তদন্ত হয়ে ছুটছে। মাহির নরম মনটা বড্ড আনচান করে উঠল খরগোশটার জন্য। সে খুশি মনে সামনে পা বাড়াতেই কোত্থেকে যেন এক হিংস্র স্পটেড হায়না এসে পথ আটকালো নিরীহ খরগোশটার। মাহি থমকায়, ভয়ার্ত ঢোক গিলে এক মুহূর্ত তাকিয়ে থাকে সম্মুখে। অদূরের খরগোশটা রীতিমতো কাঁপছে ভয়ে। হায়নাটা কেমন হিংস্র বন্য হাসিতে এগোচ্ছে তার পানে। মাহির ভীতু মনটা কেমন হুট করে শক্ত হলো। এ পর্যায়ে মনে মনে সিদ্ধান্তে উপনীত হলো খরগোশটাকে বাঁচাবে। সপ্তদশী এদিক ওদিক উদ্ভ্রান্ত দৃষ্টিতে খুঁজলো কিছু। বাড়ির সামনে জমিনে পড়ে আছে বেশ কিছু ছোট বড় পাথর। মাহির ছোট মস্তিষ্কে আচমকে এসে বাসা বাঁধলো কিছু সুবুদ্ধির। সে তড়িঘড়ি করে এগিয়ে এসে 2-4টে মাঝারি সাইজের পাথর নিল হাতে। অতঃপর ভয়ে ভয়ে পাথরগুলো একে একে স্পটেড হায়নার গায়ে ছুঁড়ে মারল মাহি। এহেন অতর্কিত আক্রমণে হায়নাটা লেজ গুটিয়ে পালালো সম্মুখে।
এই সুযোগে তখনই জোরালো পায়ে খরগোশটার পানে ছুটল মাহি। হন্তদন্ত হয়ে খরগোশটাকে কোলে তুলতে তার চোখ আটকালো সামনের দিকে। কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে আছে দুটো বিশাল দেহি স্পটেড হায়না। তারা নিজেদের হিংস্র দাঁতগুলো বের করে তাকিয়ে আছে মাহির পানে। এহেন দৃশ্যে থমকায় মাহি। খরগোশটাকে বুকের মাঝে চেপে ধরে তখনই ছুট লাগায় পেছনের দিকে। তবে বালাই শার্ট হিংস্র ও হায়নাগুলো এক লাফে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল মেয়েটার উপর। ধারালো নখরে মেয়েটার হাত এবং পায়ে অসংখ্য আঁচড় বসিয়ে ক্ষত বসালো ও গভীর। মাহি চিৎকার জুড়েছে, কাঁদছে আকাশ কাঁপিয়ে। চোখ মুখ খিচে খরগোশটাকে জড়িয়ে ধরে আছে মানবী। ঠিক তখনই অদূর থেকে ভেসে এলো কারো গর্জন ধ্বনি। ড্যানিয়েলি, অতি পরিচিত কণ্ঠ কানে যেতেই থেমে গেল হিংস্র হায়না দুটো। ভীষণ বাধ্যতায় নিজেদের ধারালো দাঁত কপাটি বের করে একইভাবে হুঙ্কার ছুড়ল তারা। পরিচিত কণ্ঠের মালিক তখন গটগটি এগিয়ে আসেন সেথায়। এসে বলিষ্ঠ যুবক কেমন হিংস্র থ্রাবায় দুহাতে চেপে ধরে হায়না দুটোর কণ্ঠ। বাদামি চোখ দুটোতে এক প্রকার আগুন লেপটে নিয়ে শক্ত চোয়ালে চিবিয়ে চিবিয়ে আওড়ায়। ও মায়া, ও আমার। পোষা পশুদের মধ্যে এই এক বিরাট ধর্ম। মালিকের ব্যক্তিগত কিছু মানে তা তাদের জন্য নিষিদ্ধ। মুগ্ধ কটমট করছে। শক্ত হাতে হায়না দুটোর কণ্ঠা চেপে আচমকায় তাদের ছুঁড়ে ফেললো অদূরে। অন্য কেউ হলে এতক্ষণে হায়না দুটো নিশ্চয়ই পাল্টা আঘাত করতো। তবে এ যে স্বয়ং তাদের মালিক, তার দিকে থোড়ায় এগোবে তারা। তাই তো হ্যালি আর ভ্যানি মাথা নুইয়ে লেজ গুটিয়ে পালালো সেখান থেকে। এদিকে তারা যেতেই পিছু ফিরল মুগ্ধ। ফর্সা মুখখানা তার কেমন লাল হয়ে আছে। উন্মুক্ত ট্যাটু আঁকা বদনে ঘামের তীব্র উপস্থিতি। সদ্য এক্সারসাইজ ছেড়ে উঠে এলে যা হয় আর কি। যুবক ভ্রু গুটিয়ে এগিয়ে এলো মাহির দিকে। মাথা ভর্তি অদৃশ্য আগুন নিয়ে আচমকাই মেয়েটার গালে বসালো এক থাপ্পড়। এহেন কাণ্ডে তখনই ঠোঁট ভেঙে কেঁদে উঠে মাহি। থাপ্পড়ে তীব্রতায় গাল বাঁকিয়ে নিয়েছে মেয়েটা। মুগ্ধ মহাশয়ের রাগ বাড়ছে তরতর করে। সে তৎক্ষণাৎ শক্ত থাবায় মাহির নরম চোয়ালখানা চেপে ধরে দাঁত কিছে আওড়ায়। হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং হিয়ার? কোন সাহসে বাড়ি থেকে বের হলি তুই? কোন সাহসে, জানোয়ারের বাচ্চা? হুঙ্কার ছুটছে মুগ্ধ, যার বজ্রকণ্ঠে কাঁপছে চারিপাশের বাতাস। বোকা মাহি কথা বলার সাধ্যিতে নেই। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ভীষণ। হাত দুটো সামান্য ঢিলে হয় বুকের মাঝে থেকে। ছোট্ট খরগোশটা ছানাটা আচমকা উকি দিল বাইরে। তা মোটেও নজর এড়ায়নি মাফিয়া মনস্টারের। সে কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো খরগোশটাকে। বিচক্ষণ মস্তিষ্কে একে একে দুই মিলিয়ে আচানক ঝাল ঠেলে জিজ্ঞাসা করলো, সামহাও এটার জন্য এখানে আসিসনি তো? নীরব মাহি তৎক্ষণাৎ নজর ঝুঁকালো নিচে। মুগ্ধ বুঝে গেল যা বুঝা। সে তখন এক ঝটকায় ছেড়ে দিল মাহির চোয়াল। শটান হয়ে দাঁড়িয়ে কটমট করতে করতে গর্জন তুলল, আর ইউ ডাম্বো, ইট জাস্ট এ রেবিট। একে বাঁচাতে নিজের প্রাণ সংকটে ফেললি কেন? পাগলামিতে হুটহাট এত মরার শখ উঠলে কেন তোর? পাগল হয়েছিস বান্দির মেয়ে? এহেন গর্জনে থরথর করে কাঁপছে সপ্তদোষী। ডিম্বাকৃতির ফর্সা মুখখানা ছেয়ে গিয়েছে রক্তাভ আভা। এতক্ষণের দস্তাদস্তিতে চোখে আটা গোল ফ্রেমের চশমাটারও বড় এলোমেলো অবস্থা। ঘন কালো সিল্কি চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে। সপ্তদোষীর চোখে মুখে একরাশ ভয় ভীতি। বুকের কাছে দুহাত দিয়ে আগলে রাখা সদ্য পাওয়া খরগোশের ছানাকে। পরনের ফ্রকটা কেমন ছিঁড়ে গেছে বেশ কয়েক জায়গায়। দুহাতের নরম ত্বকে গভীর আঁচড়ের দাগ। সপ্তদোষী কাঁপছে ভীষণ। বুকের কাছে খরগোশ ছানাকে আরেকটু চেপে ধরে থেমে থেমে আওড়ালো, হোক সামান্য খরগোশ, তবুও তো একটা নিরীহ প্রাণী। নিজ চোখের সামনে একটা অসহায় প্রাণীকে কিভাবে মরতে দিব আমি? সম্মুখে দাঁড়িয়ে থাকা দীর্ঘকায় রূঢ় মানব কেমন কপাল গোছালো এরূপ কথায়। চোয়ালের পেশি শক্ত করে ফের দাঁত খিচে ঝাঁঝালো কণ্ঠে আওড়ায়, তাই বলে পাগলদের মতো স্টেট হাইনাদের সামনে চলে আসবি? ইউ ফাকিং গুলো পায়া, ডু ইউ হ্যাভেন নো হু দে আর? ওদের একটা কামড়ে তোর শরীরটা মুহূর্তেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। নাক টানলো মাহি। খরগোশ ছানার পশমি শরীরে খানিক হাত বুলিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে অভিমানিনী শুধালো, আমি মরলে আপনার কি? ও, আমাকে আর মারতে পারবেন না বলে আফসোস হতো, তাই না? থামলো সপ্তদোষী। নাক টানছে অনবরত। এদিকে তার অমন বাক্যে অবাকের শীর্ষে পৌঁছেছে মনস্টার। মেয়েটার মুখে কেমন ক্ষয় ফুটেছে দেখো। মাহি খানিকক্ষণ সময় নিয়ে ফের বলল, আমি আপনার মতো নির্দয় নই মিস্টার মাফিয়া বিস্ট, যে নিজ চোখের সামনে একটা অসহায় প্রাণীকে শুধু শুধু কষ্ট পেতে দেখবো। আমি একটা মানুষ, একটা নিরীহকে বাঁচাতে গিয়ে আমি যদি আমার মরণও হয় তবে তাই সই। ও কপালে ভাঁজ আরো গাঢ় হলো মুগ্ধের। চোয়ালের পেশি টান টান। যুবক দাঁত খিচে তখনই শুধালো, সুযোগ পেয়ে আমায় বিষ ডাকছিস বান্দির মেয়ে?
এখন যদি আমি না আসতাম তখন তখন বোধহয় খুব ভালো হতো, তাই না? বাই দ্য হেল, ইন দ্য মনস্টার ওয়ে। নিজের দিকে তাকিয়েছিস একবার? ওদের একবেলা খাবার হওয়ার যোগ্যতা তো তোর নেই। সারা শরীরে হাড্ডি ছাড়া মাংস নেই একসাটাকো। তোর মতো কঙ্কালকে খেতে গেলে ওদের জান যেত বান্দির মেয়ে। পেলব মুখখানায় আধার নেমে এলো। সপ্তদশী সরু নাকের পাটাটা বোধহয় ফুলল খানিক। সুযোগ বুঝে তাকে চিকন বলে খোঁটা দেওয়া হচ্ছে। একই যেন তেন কথা। অভিমানিনী গাল ফুলালো বেশ। ডান হাতের তর্জনী উঁচিয়ে চোখে আটা চশমাটা খানিক ঠেলে ঠুলে বসে রইল চুপচাপ। সম্মুখে দাঁড়িয়ে থাকা গম্ভীর যুবক দাঁত খিচল ফের। মসৃণ কপালে গোটা কতক বিরক্তির ভাঁজ টেনে দুহাত কোমরের কাছে ধরে রেখে ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, এইভাবে এখানে সঙ্গের মতো বসে আছিস কেন বান্দির মেয়ে? মার খেয়ে শান্তি হয়নি নাকি আরো 2-4টা খাওয়ার রুচি হচ্ছে? সপ্তদশী ঢোক গিলল সামান্য। হাত দুখানার নরম বাঁধনে খরগোশ ছানাকে চেপে রেখে উঠার প্রয়াস চালালো কোনো রকম। তবে বালাই ষাট। সপ্তদশীর ডান পাটা কেমন হুট করে অবশ হয়ে গেছে মনে হচ্ছে। হয়তো এতক্ষণ ধরে বরফের পুরো আস্তরণে পা দাবিয়ে রাখায় এই হাল হয়েছে বেচারির। গায়ের জোরে দুপায়ে ভর দিতে গিয়ে আচমকায় টলতে লাগলো সপ্তদশী দুর্বল কায়া। খানিকক্ষণ টলতে টলতে মেয়েটা কেমন তাল সামলাতে না পেরে আচানক ঢুলে পড়ল মুগ্ধের গায়ে। এহেন আকস্মিক কাণ্ডে শটান হলেন বলিষ্ঠ পুরুষ। আগবাড়ি ধরলেনও না মেয়েটাকে। সুদর্শন মুখখানায় ফোটালো একরাশ তিতি বিরক্তির ছাপ। দাঁতে দাঁত চাপলেন পরক্ষণে। মাথার তালুতে কেমন অদৃশ্য আগুন জ্বলছে তার। চোয়াল ফুটেছে শক্তভাবে। মেয়েটা কত বড় সাহস তার গায়ের উপর ঢুলে পড়ে সৌজন্যবোধীর নির্দয় মানব। সেকেন্ড খানেক পেরোতেই হুট করে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজ গা থেকে। এদিকে তার অমন অতর্কিত কাণ্ডে ভরকায় মাহি। দুর্বল শরীরটা তৎক্ষণাৎ গিয়ে আছড়ে পড়ল বরফের কোলে। ভাগ্যিস গুড়ি গুড়ি বরফগুলো ছিল, না হলে যে আজ নির্ঘাত মেয়েটার কোমর ভাঙত। ভরকানো মাহি কেমন হতবাক দৃষ্টি তুলে সামনে তাকায়। পর মুহূর্তে সাপের ন্যায় ফুসফুস করতে থাকা মুগ্ধকে দেখে ফের হকচকায় বোকা মানবী। তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলে নজর ঝুঁকালো আলগোছে। এদিকে মুগ্ধ এবার তেড়ে ফুরে এগুলো। উন্মুক্ত কোমরটা সামান্য বাঁকিয়ে শক্ত হাতের হিংস্র থাবায় আচমকা চেপে ধরল মাহির নরম গ্রীবা। হাতের জোরে মেয়েটাকে নরম তুলতুলে মুখখানা হালকা উঁচিয়ে কেমন হুঙ্কার ছুড়ল যুবক। হাউ ডেয়ার ইউ টাচ মি উইদাউট মাই পারমিশন, জানোয়ারের বাচ্চা! ঢলে পড়া হলে অন্য জায়গায় কি পড়তি? শুধু শুধু আমার গায়ের উপর ঢলে পড়ে আমার গায়ে নোংরা করলি কেন? ফাকিং গুলো পায়া! চলচল করে উঠল মাহির হরিণী চোখ দুটো। গোলাপের পাপড়ি নেয় নরম অধর যুগল কেমন কাঁপছে তিত্তির করে। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরোচ্ছে চাপা কান্নার শব্দ। নির্দয় মানবের মন থোড়ায় গড়ল তাতে। সে কেমন বিরক্তিতে কপাল কুচকে ফের গর্জে বলল, নেক্সট টাইম ভুল কর্মে আমার শরীরে টাচ করতে এলে একদম জান নিয়ে ফেলবো তোর। মাইন্ড ইট। বলেই সপ্তদশীর নরম চোয়ালখানা এক ঝটকায় ছাড়ল মনস্টার। শির দ্বারা সোজা করে দাঁতে দাঁত চেপে কিয়ৎক্ষণ মহাবিরক্তি নিয়ে তাকিয়ে রইল মেয়েটার পানে। মাহি নাক টানছে কেমন। বা হাতের উল্টো পিঠ দিয়ে আলগোছে মুছে যাচ্ছে সিক্ত কপল। তার ছোট্ট কোলে গা গুটিয়ে বসে আছে খরগোশ ছানা। বোবা প্রাণীটি কি বুঝছে কে জানে। কাঁদতে থাকা নিষ্পাপ সপ্তদশীর পানে তাকিয়ে আছে এক দৃষ্টে। মুগ্ধ বড্ড বিরক্ত। ধারালো ব্লেডের ন্যায় তীক্ষ্ণ হয়েছে তার চোয়াল। সে কেমন গটগটিয়ে মাহিকে পাশ কাটিয়ে চলে গেল পেন্ট হাউসের দিকে। পা দুটোর গতি অব্যাহত রেখে গলা উঁচিয়ে ব্যঙ্গাত্মক স্বরে মাহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ও হে কথায় কথা নাকে কাঁদুনি। ওরা 2 মিনিটের মধ্যে ফিরে আসবে। এরপর না হয় ওদের পিঠে গিয়ে কাঁদিস। বাই দ্য হেল ইন দ্য মনস্টার ওয়ে। আগে ভাগে বলে দিচ্ছি, তোর মাথাটা কিন্তু আমার পাড়া খাবে আর তোর পা দুটো স্যান্ডিল হবে। সাকি খাবে হাত দুটো, আর বাকি তো যা যা আছে সব না হয় এডিয়ান এবং হেলিয়ান খেয়ে নেবে। তো বসে থাক, খবরদার উঠিস না যেন। তোর তো আবার দয়ার শরীর, কারো কষ্ট দেখতে পারিস না। সো আবার ক্ষুধার্ত পেটের ক্ষুধাটা না হয় মিটিয়ে দে। চলে গেল মুগ্ধ। কারুকার্যময় বিশালাকার কাচের দরজাটা দিয়ে মাত্র ঢুকলো ভেতরে। এদিকে তার অমন কথায় দেহ ছেড়ে প্রাণ বেরিয়ে যাবার জোগাড় মাহির। মেয়েটা কেমন অস্থির হলো। তড়িঘড়ি করে বহু কষ্টে পা দুটো ভর দিয়ে উঠে দাঁড়ালো কোনো রকম। তবে কপাল দেখো, এখনো পাদুকা কেমন শক্ত হয়ে আছে তার। মাহি এর কপাল কুচকে পায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে দেখে পা দুটো কেমন নীলচে আকার ধারণ করেছে ক্রমশ। শত হলেও নাতিশীতোষ্ণ দেশের মানুষ সে। হুটহাট এহেন বরফ ঠান্ডায় থোড়ায়
মানাতে পারবে। মাহি প্রয়াস চালালো হাঁটার, তবে অবশ পা দুটো তার এক পাও নড়ল না জায়গা থেকে। বেচারি অসহায়ের ন্যায় এদিক ওদিক তাকাচ্ছে। একটা মানুষ যদি পেত সাহায্যের জন্য। স্বচ্ছ ট্রান্সপারেন্ট কাচের দেয়ালের ওপাশে ঠায় দাঁড়িয়ে আছে মুগ্ধ। বাহাত ঢিলেঢালা ট্রাউজারের পকেটে লুকানো, ডান হাতের তর্জনী এবং মধ্যমার ফাঁকে গুজে আছে জ্বলন্ত সিগার। গম্ভীর যুবক বারবার টান বসাচ্ছে সিগারে। বাদামি চোখ দুটো একদৃষ্টে তাকিয়ে আছে বরফের জমিনে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকা মাহির পানে। মেয়েটা নড়তে চাইছে, তবে পারছে না। অসহায়ের মতো তাকাচ্ছে এদিক ওদিক, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ভীষণ। তা দেখে এক চিলতে ক্রূর হাসির রেশ স্পষ্ট দেখা গেল নির্দয় যুবকের পিয়ার্সিং করা ঠোঁটের কোণে। মুখ ভর্তি করে সিগারেট ধোঁয়া উড়াচ্ছেন তিনি। মুহূর্তে ঢেকে গেল সুশ্রী মুখমণ্ডলের চারপাশ। ঠোঁটের সনে দাঁত পিষে আওড়ালো। বান্দির মেয়ের কত বড় সাহস, আমার মুখের ওপর আমাকে বীজ ডাকে। বেয়াদবের বাচ্চা একটা। ভয়ার্ত মাহি ফের ব্যর্থ প্রয়াসে পা দুটো নাড়ালো খানিক, আর অমনি বেচারি পায়ের উপর জোর দিতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল বরফের কোলে। সঙ্গে সঙ্গে হাতের বাঁধন খসে বেরিয়ে গেল খরগোশ ছানাটা। মাহি হকচকায়। নিজের যাচ্ছে তাই অবস্থা থাকা সত্ত্বেও মানবী এক হাতে ফের টেনে ধরে খরগোশটিকে। দুর্বল গায়ে খানিকটা নাড়িয়ে চাড়িয়ে যেই না উঠতে যাবে অমনি শুনতে পেল হিংস্র জন্তুদের হিস হিসানোর জোরালো শব্দ। তখনই থমকে গেল মাহি। মুহূর্তেই সর্বাঙ্গে ছুটে গেল ঘাম। ঘাটটা সামান্য নাড়ানোর সাহস অবধি পাচ্ছে না বেচারি। কাঁপছে তার ক্ষুদ্র দেহটা। অদূরের স্বচ্ছ কাজগুলিয়ে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধ। চোয়াল শক্ত করে হাতের মুঠোয় পিষে যাচ্ছে জ্বলন্ত সিগারেট। তার বিচক্ষণ মস্তিষ্ক একবার বলছে, থাক মরুক ওই বান্দির মেয়ে, হু কে আসছে। অথচ বেইমান মনটা তার গাইছে উল্টো বাক্য। ঘুষ খাওয়া প্রত্যেকের ন্যায় মনিপের বিরুদ্ধে গিয়ে বলছে, না না, বেচারিকে বাঁচতেই হবে। মন মস্তিষ্কের দোলাচলে বড্ড বিরক্ত হলেন মাফিয়া মনস্টার। বাহাতের খসখসে চামড়া দিয়ে ঘাটটা অনবরত ডলতে ডলতে যুবক কেমন দাঁত খিচে আওড়ালো। জানোয়ারের বাচ্চা মরতে গিয়েও শান্তি দিচ্ছে না আমায়। কথাটা জিভ খসিয়ে বের হয়েছে সেকেন্ড খানেক হবে হয়তো। অমনি যুবকের পায়ের গতি বেড়ে গেল ঝড়ের বেগে। সে কেমন গটগটিয়ে হাঁটা ধরল গার্ডেনের দিকে। হিংস্র হায়না দুটো দাঁত বের করে হিস হিসাচ্ছে। লকলকে জিভটা বুঝি দুহাত বেরিয়ে গেছে মানুষ দেখে। ড্যানি না এগুলেও হ্যালি এগোচ্ছে ধীর পায়ে। উবু হয়ে পড়ে থাকা মাহি কুচকে রেখেছে চোখ মুখ। সে স্পষ্ট টের পাচ্ছে জন্তু দুটো এগোচ্ছে তার পানে। হ্যালিটা ধারালো নখযুক্ত পাটা কোনো রকমে মেয়েটার গায়ে স্পর্শ করার আগে এক শক্তপোক্ত পা এসে তক্ষুনি দূরে ছুঁড়ে ফেলল হায়নাকে। পরক্ষণে নিজেও বাঘের ন্যায় গর্জন তুলে বলে, বলছি না ও আমার, তাহলে কোন দুঃসাহসে ওর দিকে এগুলি তোরা? আর একবার এই দুঃসাহস দেখাতে এলে একদম টুকরো টুকরো করে ফেলবো তোদের। হিংস্র হায়না দুটো তৎক্ষণাৎ পিছিয়ে গেল কয়েক কদম। মুগ্ধ এবার শক্ত চোখে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির পানে। কাঠের কঠিন অভিব্যক্তিতে সপ্তদোষী ডান হাতের কোনোই চেপে তাকে জোর করে উঠে তার করালো কোনো রকম। অতঃপর চোখে মুখে বিশাল বিরক্তি নিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, আমার মতো হ্যান্ডসামকে দেখলে বুঝি তখনই তোর পা খারাপ হয়ে যায়, নাকি আমার টনট বডি দেখলে তোর মাথা গরম হয়ে যায়, কোনটা? কান দুটো গরম হয়ে গেল মাহির। এই যে এক্ষুনি বুঝি ধোঁয়া বেরোবে কানের ছিদ্র দিয়ে। লোকটা সব কি যাতা বলছে। সে আবার এমনটা কখন চাইল? মাহি হতবম্বের ন্যায় চোখ তুলে তাকাতেই ঘটল আরেক কাণ্ড। এক অদ্ভুত অধিকার বোধে বাজ পাখির ন্যায় তীব্র ঝাপটায় হুট করে তাকে কাঁধে তুলে নিল মুগ্ধ। যুবকের প্রশস্ত কাঁধে চড়তে হকচকিয়ে ওঠে মাহি। পা দুটো ছটফটিয়ে যাচ্ছে ভীষণ। ভরকানো কণ্ঠে বারংবার বলছে, ছাড়ো আমায়, নামান বলছি। দাঁত খিচে রুরো মানব। পায়ের গতি সম্মুখে টেনে কঠিন গলায় হুঙ্কার ছুড়ল, বেশি নাটক করলে এখনই পাহাড়ের উপর থেকে নিচে ছুঁড়ে মারবো, বন্দের মেয়ে। মুহূর্তে স্থির হয়ে গেল মাহি। পা দুটো শান্ত হলো কেমন। এক হাতে এখনো ধরে রেখেছে খরগোশ ছানার ঘাড়। এদিকে মুগ্ধ মহাশয় কেমন কঠিন মুখে এগোচ্ছেন। আকবারি মেয়েটার গায়ে হাত না রেখে দুহাতে গুজে রেখেছে প্যান্টের পকেটে। লম্বা লম্বা কদমে বাড়িতে প্রবেশ করে। পা ঘোরালো সিঁড়ির দিকে। যেতে যেতে একবার ফের দাঁতে দাঁত চেপে ঠ্যাস মেরে আওড়ালো, যখন তখন আমার মতো হ্যান্ডসামের কোলে উঠতে তো লজ্জা করে না বান্দির মেয়ে? এ নিয়ে দুইবার রোজ কিংয়ের কাঁধে উঠলি, এ যে তোর 14 গোষ্ঠী সৌভাগ্য রে। মাথা কুচকায় মাহি। বিরক্তিতে তিক্ত হয়ে তেতো কণ্ঠে বিড়বিড়ালো, এমন একটা বৃষ্টির কাঁধে স্বেচ্ছায় উঠতে যাবে কোন পাগল? আবার বলে 14 গোষ্ঠীর কপাল। হাহ, আমার গোষ্ঠীর মানুষ থোড়াই পাগল। কপাল কুচকায় মুগ্ধ। পায়ের গতি অব্যাহত রেখে চোয়ালের পেশি টান টান করলো পরক্ষণে। দাঁত খিচে শুধালো,
গালি দিচ্ছিস নাকি বান্দির মেয়ে? ভড়কায় মাহি। তৎক্ষণাৎ চোরের ন্যায় মুখ মুছে আমতা আমতা করে বলে। কই না তো। গোটানো ভ্রুদয় শিথিল করলো মুগ্ধ। আচমকা শ্লেষাত্মক ভঙ্গিতে ঠোঁট কামড়ে বাঁকা হাসলো কেন যেন রয়ে শয়ে তাচ্ছিল্যের কণ্ঠে বলল, তুই আর তোর বাপ যে আমার তারিফ করবি না তা আমি জানি। সতে হলো রক্ত বলে কথা। এক হাতে স্লাইডিং কাজ সরিয়ে কক্ষে ঢুকলো মুগ্ধ। গম্ভীর মুখে ঝুলন্ত গোল বিছানার দিকে এগিয়ে এসে চট করে মেয়েটাকে কাঁধ থেকে ছুঁড়ে ফেললো নরম তুলতুলে বিছানায়। হুটহাট হেন আকস্মিক কাণ্ডে হকচকানোর সময় পায়নি মাহি। বেচারি খিচে রাখা চোখ দুটো কোনো মতে খুলতেই দেখলো সুদর্শন যুবক কেমন বাঁকা হেসে ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে তার দিকে। শুকনো ঢোক গিলল মাহি। তড়িঘড়ি করে বিছানার থেকে পিঠ উঠাতে চাইলেই বাদ সাধল মুগ্ধ। বাঁকা চোখে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে ঝুঁকে আসতে লাগলো মাহির ছোট্ট বদনের উপর। মাহি ভড়কায় শুকনো ফাঁকা ঢোক গিলে সরে যাবার প্রয়াস চালাতে টের পেল তার পা দুটো আর নড়ছে না। নিজে অসহায়তে মুষড়ে পড়ল সপ্তদশী। ভয়ার্ত কণ্ঠে আমতা আমতা করে বলতে লাগলো, প্লিজ সরে যান। কে শুনে কার কথা? এই মুহূর্তে মুগ্ধ নামক সুদর্শন যুবকের চোখে মুখে স্পষ্ট দুষ্টু ভাবসাব। সে কেমন এগুচ্ছে তো এগুচ্ছে। নিজের শক্তপোক্ত হাত দুটো বিছানার দুপাশে ঠেকিয়ে মাহির উপর ঝুঁকে রইল কেমন। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে হিসিয়ে বলল, তুই তো এখন হতে পারছিস না বান্দির মেয়ে, তাহলে এই সুযোগটা হাতছাড়া করার কি লাভ বলতো? সো কাম, লেটস ডু সাম উইদাউট। আকাশ ভেঙে পড়ল মাহি। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো মুগ্ধের পানে। গলার স্বর নেই তার। নিঃশ্বাসটা বুঝি গলার কোথাও আটকে আছে। ভীষণ সপ্তদশী কাঁপা কাঁপা কণ্ঠে কেবল আওড়ালো, কিসের ওয়ার্কআউট? শ্লেষাত্মক ভঙ্গিতে একটুখানি হাসলো মুগ্ধ। দাঁতের সাহায্যে ঠোঁটের কোণ কামড়ে ধরে ইশারায় ইঙ্গিত করলো মাহির নরম তুলতুলে অধর যুগলের পানে। শান্ত অথচ নিরেট কণ্ঠে প্রত্যুত্তরে বলল, নো মোর ওয়ার্ডস, জাস্ট ফিল মাই টাস্ক, লেমলি শো ইউ হাউ ডু দিস। কথাটা কি ছিল কে জানে। এক মুহূর্তের জন্য বুকে কাঁপন ধরে গেল মাহির। সর্বাঙ্গে বইতে লাগলো মৃদু ঝঙ্কার। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে কেমন। চোখ দুটো নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে এখনো। এদিকে মুগ্ধ মহাশয়ের কি হলো কে জানে। নিজের চেরোচেনা খোলস ছেড়ে বেরোনোর কি বিশাল পায়তারা যুবকের। বাঁ হাতের কনুয়ের উপর সম্পূর্ণ ভর দিয়ে মুখ নামিয়ে আনলো মাহির একদম মুখোমুখি। মাহি তৎক্ষণাৎ চোখ মুখ খিচল। তা দেখে ফের পাকা হাসলো মুগ্ধ। ডান হাতে শক্তপোক্ত আঙ্গুলগুলো আলতো করে ছোঁয়ালো মাহির বাঁ হাতে নরম ত্বকে। এহেন স্পর্শে কেঁপে ওঠে মাহি। এক অজানা ভয়ে পরক্ষণে কেঁদে ওঠে হাউমাউ করে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে অনুনয় জুড়ে বলে ওঠে, প্লিজ এমনটা করবেন না, আমি মরে যাব। ক্রূর হাসির ছাপ দেখা গেল নির্দয় মানবের ঠোঁটের কোণে। এক মুহূর্ত যেতে না যেতে সে কেমন চট করে আঁকড়ে ধরল মাহির নরম গ্রীবা। কথা থামলো মাহির, তবে গোঙানি বাড়ছে মেয়ের। সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ না দেখে মুখ এগিয়ে আনে মুগ্ধ। মাহির তুলতুলে ঠোঁটের দিকে এগুতে এগুতে হিসিয়ে বলল, মারতেই তো চাচ্ছি বান্দির মেয়ে। কান্নার বেগ বাড়ল মাহির। চোখের কার্নিশ বেয়ে অবলীলায় গড়িয়ে পড়ছে নোনা জল। মুগ্ধ নির্লিপ্ত ভঙ্গিমায় এগোচ্ছে মাহির নরম গালের দিকে। সেথায় আলতো করে নাক ঘষতে চিরবিরিয়ে ওঠে মাহি। গোঙানির শব্দ বেশ বাড়িয়ে নড়ে চড়ে উঠে বেচারি। মুগ্ধ অত তাড়াতাড়ি থামল না। মেয়েটার বা গালে বার কয়েক নাক ঘষে দিয়ে অবশেষে থামলো সে। ধীরে সুস্থে মুখ এগিয়ে আনলো মাহির মুখ পানে। অতঃপর এক অদ্ভুত শান্ত কণ্ঠে ডাকলো সে, চাশমিশ। এক লহমায় জগৎ থমকালো সপ্তদশীর। বেয়াদব চোখ দুটো আচমকায় নিজেদের পর্দা সরিয়ে তাকালো সুদর্শন যুবকের মুখ পানে। মুগ্ধ কেমন নির্লিপ্ত চোখে চেয়ে আছে তার মুখখানা মাহির বড্ড নিকটে। মাহির নির্লজ্জ চোখ দুটো আজ আবারও দিন দুনিয়া ভুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সম্মুখের নির্দয় মানবকে। লোকটা সে কি ফর্সা! বড়সড় সুদর্শন মুখটার প্রতিটা নকশা যেন কোনো নিখুঁত কারিগরের তৈরি। ঘন কালো ভ্রুদয় হালকা কুচকে আছে। ডান ভ্রুয়ে ঝুলছে প্লাটিনাম রিং। নাক কি সুন্দর তীরের ফলার ন্যায় খাড়া। ধারালো চোয়ালে খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতি। ঠোঁট দুটো তামাকে পুড়ে বাদামি রঙে সেজেছে। নিচের ঠোঁটের বাম পাশটাও পিয়ার্সিং করা। আশ্চর্য হলেও সত্যি যুবকের ঠোঁট দুটো মারাত্মক আকর্ষণীয় ঠেকছে সপ্তদশীর কাছে। তার পুরো মুখ জুড়ে সে কি মুগ্ধতা! যুবক বেশ টের পেল মেয়েটার মনোভাব। আচমকা ঠোঁট কামড়ে সপ্তদশীর কাঁদো কাঁদো মুখ পানে তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁত খিচে আওড়ালো, এতক্ষণ চোখ দিয়ে বন্যা বই দিয়েছিলি, অথচ এখন কেমন নির্লজ্জ মেয়ে ছেলেদের মতো চোখ দিয়ে গিলে খাচ্ছিস আমায়। স্যা 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 বান্দির মেয়ে। ঘোর ভাঙল মাহির। তৎক্ষণাৎ নিজের মুগ্ধ দৃষ্টি যুগল লুকাতে ব্যস্ত হলো মেয়েটা। এদিকে মুগ্ধ মহাশয় ততক্ষণে মাহির উপর থেকে উঠে দাঁড়িয়ে মুখাভাব থেকে এতক্ষণে নির্লিপ্ত ভাবস্রোত এক ঝটকায় সরিয়ে সেথায় টেনেছে কাঠিন্যতার ছাপ। অতঃপর দৃষ্টিতে একরাশ বিরক্তি লেপটে দুহাত পকেটে গুজে গোটগটিয়ে দরজার দিকে এগোয় মনস্টার। গমগমে গলায় কেবল আউড়ে গেল, চল ওঠ বান্দির মেয়ে, শরীর গরম হয়ে গেছে তোর।
পা নড়ছে কিনা দেখ। কথাটা কর্ণহরে পৌঁছানো মাত্রই ফেলফেলিয়ে তাকায় মাহি। ছোট্ট মস্তিষ্কটা মনস্টারের অমন মোটা কথার ঝাঁজ ধরতে পারেনি তৎক্ষণাৎ। মনস্টার কক্ষ ছেড়ে বেরিয়ে যেতেই হতবিহ্বলতায় বিছানা থেকে ওঠার প্রয়াস চালায় সপ্তদশী। আনমনে পা নাড়াতে গিয়ে টের পেল পা নড়ছে। পায়ে অমন হুট করে সচেতনতা দেখে ভারী অবাক হলো সে। পা দুটো না এতক্ষণ অবশ ছিল, তাহলে হুট করে পায়ে এ সচলতা ফিরে এলো কি করে? সপ্তদশী মগজ খাটা এ পর্যায়ে ভ্রু গুটিয়ে কিছু একটা ভাবতেই হঠাৎ কানে বাজলো মনস্টারের বলে যাওয়া কথাটা। শরীর গরম হয়েছে তোর? এতক্ষণে কথাটার ভাবার্থ বুঝতে পেরে লজ্জায় রাঙা হয়ে গেল সপ্তদশীর পেল্লব মুখখানা। গাল দুটো রং ধরেছে পাকা টমেটোর ন্যায়। কান দুটো হুট করে অত গরম হয়ে উঠল কেন কে জানে। সপ্তদশী লজ্জায় গাল ফুলিয়ে বসে রইল বিছানায়। নিজকৃত কর্মে বড্ড ঘৃণা লাগছে তার। শেষে কিনা ওই বীজটাকে অমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সে। মাহি নিজ ভাবনায় দাঁতে দাঁত চাপল। কিয়ৎক্ষণ ঠাই বসে থাকতেই পায়ে স্পর্শ পেল নরম কুচির। মাহি চোখ হকচকিয়ে তৎক্ষণাৎ ঘাড় নুইয়ে তাকায়। অমনি দেখে তার পশমি খরগোশটা কেমন কুটকুট করছে তার পা ধরে। মুহূর্তে মুখাভাবে খানিক হাসির রেশ দেখা গেল মাহির। সে সামান্য ঝুঁকে এসে দুহাত তুলে নিল খরগোশটাকে। আদুরে কায়দায় খরগোশের নাকের সাথে নিজের নাক চুইয়ে মোটা কণ্ঠে বলল, তোমার আর আমার বড্ড মিল আছে জানো। তুমিও অসহায়, আমিও অসহায়। তোমার উপর যেমন একদল হায়না এসে আক্রমণ চালিয়েছিল, আমার উপরও যখন তখন আক্রমণ চালায় হায়নার মতো হিংস্র একজন। তবে পার্থক্য হচ্ছে তোমাকে বাঁচাতে আমি ছিলাম, কিন্তু আমাকে বাঁচাতে কেউ আসেনি। কেউ বলতে কেউ না, না পরিবার না পরিজন। অবশ্য কেউ এলে থোড়াই আমায় বাঁচাতে পারবে এই নরক থেকে, যে নরকের মালিক স্বয়ং মাফিয়া বিস্ট। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার জোগাড়। দুপুরের পর থেকে যেন তুষারপাত হচ্ছে সেন্ট পিটার্সবার্গের আকাশে। পেন্ট হাউসের দ্য ক্রিমসন চেম্বার বিশালাকার কক্ষটির চারিপাশে সারিবদ্ধভাবে মাথা নুইয়ে দাঁড়িয়েছে সশস্ত্র গার্ডস। কক্ষের একদম মাঝখানে দু হাঁটু কেড়ে বসিয়ে রাখা এক বন্দি মুখমণ্ডল ঢেকে রাখা কালো কাপড়, হাত দুটো পিছমোড়া করে বাঁধা। বন্দি সারা শরীর কাঁপছে অনবরত। গলার স্বর হয়েছে মোটা। বেচারা হেঁচকি তুলতে তুলতে আওড়াচ্ছে, আমি সত্যি বলছি কিছু করিনি। আমাকে টাকা দেওয়া হয়েছিল। অদূরে সম্মুখে থাকা সিংহাসনের ন্যায় চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে মাফিয়া মনস্টার। গায়ে তার চিরচেনা কালো রঙের ওভাররোড, মাথায় বড়সড় গোল টুপি। সুদর্শন মুখখানা লুকিয়ে আছে টুপির ছত্রছায়া। ঠোঁটের কোণে গুজে রাখা জ্বলন্ত সিগার। মাঝে মধ্যে টানটুন বসাচ্ছেন যুবক। আসনের একদম পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে এডউইন। সবার মতো তার মাথা অবশ্য নুইয়ে রাখা নয়। সে দুহাত কোমরের পিঠে বেঁধে আরামে দাঁড়িয়ে আছে। মুখটা বড় গম্ভীর তার। এদিকে রয়ে শয়ে ঠোঁটের ফাঁক থেকে সিগারটা সরিয়ে আনলো মনস্টার। অতঃপর গম্ভীর অথচ রূঢ় কণ্ঠে শুধালো, ট্রাক এনেছিলি? কার কোথায়? কাঁপছে বন্দি ট্রাক ড্রাইভার। ভয়ার্ত ঢোক গিলে কাঁদতে কাঁদতে বলে ওঠে, সত্যি বলছি মনস্তার, আমি দেখিনি সে কে। পুরোটা সময় তার মুখে একটা ভূতের মাস্ক ছিল। আমায় সে 25,000 রুবল দিয়েছিল, তাই আমি লোভে পড়ে। বাকিটা বলার সাহস হলো না ড্রাইভার বেচারা। তার আগে গলা ফুঁড়ে বেরিয়ে এলো কান্নার প্রবল বেগ। বেচারা মনোকষ্টে হেঁচকি তুলে কাঁদছে কেমন। খানিকক্ষণ বাদে হুট করে কেউ একজন এসে আচমকা তার মুখমণ্ডল থেকে কালো কাপড়টা সরিয়ে দিল একটানে। ড্রাইভার ভরকায়। হকচকে সম্মুখে তাকাতে দৃশ্যমান হলো কালো রঙা ওভাররোড পড়ুয়া পাহাড়ের ন্যায় এক বলিষ্ঠদেহী পুরুষ। ড্রাইভারের নিঃশ্বাস আটকে গেল তৎক্ষণাৎ। বেচারা ফ্যাল ফ্যাল করে সম্মুখে তাকিয়ে থাকতে হুট করে এক ধারালো কিছু এসে খচ করে ঢুকে গেল তার হৃৎপিণ্ডে বরাবর। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকানোর সময় অবধি পাননি বেচারা। এক অদ্ভুত চিনচিনে ব্যথায় রয়ে শয়ে ঘাড় নামিয়ে তাকালেন নিজ বুকে। অমনি দেখলেন ব্লেডের ন্যায় ধারালো এক ছুরির ক্রমশ ঢুকছে তার হৃৎপিণ্ডে। সম্মুখের বলিষ্ঠ পুরুষ একটু একটু করে ঠেলে দিচ্ছে তা। ড্রাইভার মুহূর্তখানেক স্থবির রইলেন। পরক্ষণে মারাত্মক যন্ত্রণায় এক বিকট চিৎকারে ফেটে পড়লেন তিনি। মাথাটা দুধারে ক্রমান্বয়ে নাড়িয়ে বুলি আওড়ালেন, মরে যাচ্ছি, দয়া করুন মনস্তার। টুপির ছত্রছায়া লুকিয়ে রাখা মুখখানায় কেমন অভিব্যক্তি ফুটেছে কে জানে। তবে পিয়ার্সিং করা ঠোঁট যুগলে ক্রূর হাসি ফুটেছে তা স্পষ্ট। সে তৎক্ষণাৎ এক ঝটকায় ড্রাইভারের বুক থেকে ছুরিটা বের করে এনে ফের খচ করে ঢুকিয়ে দিল পুরোটা। সঙ্গে সঙ্গে লহুতে ভিজে গেল বেচারা ড্রাইভারের দেহ। শরীরটা বড্ড ক্লান্তি এবং দুর্বলতায় মুষড়ে যাচ্ছে কেমন। এদিকে ক্ষিপ্ত মনস্টার ড্রাইভারের অমন যন্ত্রণায় ক্রূর হেসে কটমট করতে করতে আওড়ায়, আমার কাছে ভুলের একমাত্র শাস্তি মৃত্যু, বাস্টার্ড। সো ভুল যেহেতু একবার করেছিস, শাস্তি তো পেতেই হবে। বাই দ্য হেল ইন দ্য মনস্টারওয়ে, হ্যাপি জার্নি। এহেন নৃশংসতায় কাঁপছে সবাই। মাথা নুইয়ে রাখা সত্ত্বেও ভয়ে কাঠ সকলে। ওদিকে এডউইন কেমন নির্লিপ্ত চোখে চেয়ে আছে দেখো। যুবকের চোখে মুখে নেই তেমন উদ্যোগ, যেন এসব ঘটনা তার বহু দেখা। প্রায়
মিনিট ধরে এলোপাতে ছুরিকাঘাত করে লোকটার মৃত্যু নিশ্চিত করা মাত্রই থামলেন মনস্টার। তার শক্তপোক্ত হাত দুটো লৌহুতে কেমন মাখামাখি অবস্থা। সে সময় নিয়ে শটান হয়ে দাঁড়ালো, শরীর ঘুরিয়ে কয়েক কদম পিছিয়ে আসতে দুজন গার্ড কেমন হন্তদন্ত পায়ে ছুটে এলেন তার নিকট। দুজনে একই সাথে এক হাঁটু গেড়ে বসলেন মেঝেতে, মাথা নুইয়ে নিজেদের হাত দুটো উঁচিয়ে ধরলেন মনস্টারের নিকট। একজনের হাতে বিশাল এক ট্রেসে থায় গামলা ভর্তি উষ্ণ পানি আর হ্যান্ড ওয়াশ, আরেকজনের হাতে মোটা তোয়ালে। মনস্টার কঠিন মুখে হাতে রক্তাক্ত ছুরিটা আলগোছে রাখলো ট্রের উপর। পরক্ষণে নিজ হাত দুটো গামলা ভর্তি আর্দ্র পানিতে ডুবিয়ে ঘষে ঘষে ধুতে লাগলেন কেমন। কাজ অব্যাহত রেখে গুরুগম্ভীর কণ্ঠে এডউইনকে জিজ্ঞাসা করলো। ডিল কয়টায়? শটান হলেন এডউইন। তৎক্ষণাৎ কণ্ঠে বিনীত ভাব ঢেলে আওড়ালো। 8টায় মনস্টার। শুনল মনস্টার। মুখায়ভাবে বিন্দুমাত্র পরিবর্তন না এনে আলতো করে মোটা তোয়ালে দিয়ে হাত দুটো মুছে নিল কোনো রকম। অতঃপর নীরব ভূমিকা পালন করে সেখান থেকে সরে এসে কদম বাড়ালো কক্ষের দরজা দিকে। গমগমে গলায় এডউইনকে আদেশ ছুড়ল। চল। হুকুম তামিল করলো এডউইন। তৎক্ষণাৎ হন্তদন্ত পায়ে হাঁটা ধরল মনস্টারের পিছু পিছু। কঠিন চোয়ালে এগোচ্ছে মুগ্ধ, কানে এয়ারপড গুজে রেখে কথা বলছে কারোর সাথে। ওপাশ থেকে যাই বলছে তার প্রতি উত্তরে তার কেবল হু নামক ছোট উত্তর। পেছনের সাগরাত এডউইনও এগোচ্ছে একই সাথে। প্রশস্ত করিডোর দিয়ে ধূপধাপ পা ফেলে হাঁটছে দুজন। কিছুটা পথ এগোতে হুট করে গরম হলেন মনস্টার। লাইনে থাকা ওপাশের ব্যক্তিকে কেমন হুঙ্কার ছুড়ে বলে উঠল। আটকে রাখো এই বাস্টারটাকে। টেল হিম হিজ ড্যাড ইজ অন দ্য ওয়ে। এহেন ধমকে হকচকায় এডউইন। মনস্টার আবার কার উপর গরম হলো কে জানে। বেচারা কাচুমাচু ভাব নিয়ে কয়েক কদম দূরত্ব বজায় রেখে এগোচ্ছে এবার। পাছে না মনস্টার আবার রাগে চোটে তাকে শুট করে বসে। মনস্টার মহাশয় দাঁত কিরমির করতে করতে মাহির ঘরের পাশ কাটিয়ে যাচ্ছেন। তবে মেয়েটার ঘর থেকে ভেসে আসা এক অদ্ভুত মোহনীয় কণ্ঠে হুট করে থমকালো তার পদযুগল। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? থমকায় নির্দয় মানব। মুখাভাব থেকে এতক্ষণের কঠোর ভাবটা কেমন তড়িৎ বেগে ছুটে পালালো কোথাও। সে নীরবে 2 কদম পিছিয়ে এসে দাঁড়ালো মেয়েটার কক্ষের দরজায়। স্লাইডিং দরজাটা একটুখানি ফাঁক হয়ে আছে, তাই দিয়ে বোধহয় শোনাচ্ছে এমন মোহনীয় কণ্ঠ। মুগ্ধ কেমন ঠায় দাঁড়িয়ে রইল দরজার কাছে, কান খাড়া করে শুনতে লাগলো অমন সুরেলা কণ্ঠ। এদিকে মাহি কেমন খিলখিলিয়ে হাসছে তার খরগোশকে কোলে নিয়ে। পশমি আদরে ছানার গায়ে খানিক হাত বুলিয়ে ফের বলে। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? বলবে কি আর এমন করে ভালোবাসি? বুক কাঁপছে দুরু দুরু। এই প্রথম নির্দয় মনস্টারের বুকের কাছে লুকায়িত অঙ্গটা বুঝি নৃত্য তুলতে ব্যস্ত হলো। তার কান দুটোই মিলছে অদ্ভুত স্বস্তি। সর্বাঙ্গ জুড়ে অসারতা ছেয়ে গেছে ব্যস্ত যুবকের। গুরুগম্ভীর মুখখানায় দেখা মিলেছে মুগ্ধতার রেশ। মনস্টারের গোটানো ললাটখানা শিথিল হচ্ছে ক্রমশ। দরজার বাইরে এতক্ষণ যাবৎ চুপচাপ দাঁড়িয়ে থাকা রুড়ো মানব এবার খানিকটা আঙ্গুল ঢোকালো দরজার ফাঁকে। পরক্ষণে নিঃশব্দে দরজাটা সামান্য খুলে যেতে দরজার পাশে কোনোই ঠেকিয়ে দাঁড়ালেন কেমন। সরু চোখে ঘরের দিকে তাকালেন পরক্ষণে। মোমবাতির নরম আলোয় এক নৈসর্গিক আবহে মুদে আছে কক্ষ। অদূরে স্বচ্ছ কাচের মেঝেতে হাঁটু ভেঙে বসে আছে সপ্তদোষী। দুহাতে তুলে রেখেছে তার আদুরি সখাকে। খিলখিলিয়ে হাসছে সে। পশমি সখার গায়ে খানিকটা নাক বুলিয়ে ফের সুর তুলল কোকিলা কণ্ঠে। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? বলবে কি আর এমন করে ভালোবাসি? নির্দয় মানবের বুকটা হঠাৎ মুচড়ে উঠল কেমন। সে তৎক্ষণাৎ মেজাজ খিচে চেপে ধরে নিজ বুকের বাপাস। এই বেয়াদব অঙ্গটা আজ অমন জ্বালাচ্ছে কেন তাকে? তার অনুমতি ছাড়া কেমন হুটহাট মোচড়াচ্ছে দেখো। তার সাধ্যিতে থাকলে সে এখনই বেয়াদব অঙ্গটাকে শরীর থেকে আলাদা করে ফেলতো, তবে তা থোড়াই হয়। ওদিকে কানে গুজে রাখা এয়ারপোর্টে অনবরত ডাকছে কেউ। এহেন কাণ্ডে মনস্টার বুঝি বড্ড বিরক্ত হলেন। নিজ মনোযোগে ব্যাঘাত ঘটায় সে কেমন দাঁত খিচে চাপা সরে দিল এক ধমক। শাট আপ ইউ বাস্টার্ড। বলেই কান থেকে এয়ারপোর্টটা একটানে খুলে নিয়ে অদূরে ছুঁড়ে ফেলল মনস্টার। দৃষ্টি তার ঠায় মেয়েটাতে নিবদ্ধ। পেছনে দাঁড়িয়ে থাকা এডউইন বেচারা ভয়ে ঢোক গিলছে কেমন। একবার উদ্যত হয়েছিল মনস্টারকে ডাকতে, তবে মনস্টারের এহেন ধমকে গলার কাছে স্বর এসে থমকে গেল তার। সে এবার কবজি উল্টে ঘড়ি দেখলো। সময় খুব বেশি নেই তো। ঘড়ির কাঁটায় স্পষ্ট জানান দিচ্ছে 7:20। এই মুহূর্তে গন্তব্যস্থলের উদ্দেশ্যে না বেরোলে সময় মতো পৌঁছানো দুষ্কর। এডউইন ফাপি ঢোক গিলল সামান্য। সময় নিয়ে চাপা স্বরে থেমে থেমে বলল। মনস্টার, উই আর গেটিং লেট। কথাটা আদৌ শুনল মনস্টার? তার মুখাবব দেখে তা তো বোঝার জো নেই। এডউইন খানিক দোটানায় পড়ল। সামান্য গলা খাকারি দিয়ে ফের ডাকলো মনস্টারকে। মনস্টার, ডিল ফাইনাল করতে। কথাটা কেবল জিভ খসেছে আর অমনি সম্মুখ থেকে ভেসে এলো মনস্টারের কড়া কণ্ঠ ক্যান্সেল ইট। ধ্বনি। ভরকায় এডউইন। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় সম্মুখে। ছেলেটার চোখে মুখে সে কি হতবাকতা ভাবখানা ধরেছে এমন। এই বুঝি আকাশ ভেঙে টপকালো সে। নিজ কানকে বিশ্বাস করলো না এডউইন। অবিশ্বাসে তড়িঘড়ি করে বাহাতের তর্জনী ঢোকালো কানে সরু ছিদ্রে। সেথায় আঙ্গুলখানা খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চোখ খিচে ফের মিনমিনিয়ে আওড়ালো। কি কি কি?
এবার আর প্রতি উত্তর করেনি মনস্টার। নিখাত চোখে একদৃষ্টে তাকিয়েছে মেয়েটার পানে। তার এখন দিন দুনিয়ার খেয়াল থোড়াই আছে। মনস্টারের এহেন ভাবসাব দেখে মুখায়ভাবে অস্থির চাপ ফোটালো এডউইন। খানিকক্ষণ দোনামনো করে নতমস্তকে ফের জানালো, বাট মনস্টার, দ্য ডিল ইজ অ্যাবাউট $5,000 মিলিয়ন। কথাটা শেষ হতে না হতেই সম্মুখ থেকে ধেয়ে এলো এক হিংস্রতা বাজার আক্রমণ গিয়ে পড়ল এডউইনের কণ্ঠায়। বেচারা এডউইন হাঁক চুকিয়েছে বেশ। নজর ঝুঁকিয়ে রাখতেই কর্ণকুহরে পৌঁছালো মনস্টারের দাঁত কিরমির কণ্ঠ। I said, just a buzz of that fucking deal. I am busy now. এক ঝটকায় এডউইনের কণ্ঠ ছাড়লো মুগ্ধ। ফের মনোযোগ নিবেদন করলো মেয়েটাতে। ভেতরে মাহি গান গাইছে। কি মোহনীয় তার কণ্ঠ, যে কণ্ঠ চোখ বুজে শুনছে মুগ্ধ। যুবকের মুখাভাবে সে কি প্রশান্তির ছাপ, ঠোঁটের ফাঁক গলে অস্ফুটে বিড়বিড়িয়ে আওড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।